স্বাগতম ভয়ের রাজ্যে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার ৫,০০০ উপলক্ষে আয়োজিত স্পেশাল এপিসোড ৪-এ। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য অনেক দিন পর বিশেষ একটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। স্পেশাল এপিসোড বলে কথা, তাই স্পেশাল ঘটনা না হলে তো আর হয় না। আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় আরাফাত ভাইয়ের লেখা গুরু জগন্নাথ তান্ত্রিকের চৈতি নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। সত্যি বলতে অনেকদিন পর আরাফাত ভাই কিন্তু আমাদের মাঝে ব্যাক করেছেন, সেই সাথে দুর্দান্ত একটি ঘটনা আমাদেরকে উপহার দিয়েছেন। আশা করছি আজকের রাতটিও আপনাদের ভয়ঙ্কর সুন্দর কাটবে, কেননা গত 3 দিনে আপনারা কিন্তু ইতিমধ্যেই শুনে ফেলেছেন দায়ান জিনের ঘটনা, কাবারিশ 2.0 এবং ইয়াসিন হুজুরের ঘটনা। আজকে শুনতে যাচ্ছেন গুরু জগন্নাথ তান্ত্রিকের ঘটনা। সব মিলে আশা করি আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের বেশ ভালো লাগবে বা ভালো লাগছে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আরাফাত ভাইয়ের লেখা গুরু জগন্নাথ তান্ত্রিকের চৈতি নামক ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভূতাড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি কালেক্টর এবং রাইটার। আমার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। শুরুতেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি দীর্ঘ সময় ধরে আপনাদেরকে আমার লেখা গুরু জগন্নাথ তান্ত্রিক ও ল্যাংড়া কবিরাজের ঘটনা থেকে বঞ্চিত রেখেছি। আমি জানি ইতিপূর্বে আমার ল্যাংড়া কবিরাজের ঘটনাতে দেওয়া সমস্ত তদবির থেকে আপনারা কতটা উপকৃত হয়েছেন, আর সেই জায়গা থেকে আপনারা অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ দিয়েছেন যাতে আমি আবারও ল্যাংড়া কবিরাজের নতুন ঘটনা নিয়ে হাজির হই। আবার অনেকেই গুরু জগন্নাথের ঘটনাগুলো মিস করেছেন বিধায় আমাকে ইনবক্সে বলেছেন যত দ্রুত সম্ভব আমি যেন গুরু জগন্নাথের ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হই। আপনারা হয়তো অনেকেই জানেন আমি বিগত 6 মাস বাংলাদেশে অবস্থান করেছি। কাতারের সমস্ত কর্মব্যস্ততা ফেলে যখনই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছুটি কাটানোর উদ্দেশ্যে পাড়ি জমাই, ঠিক সেই মুহূর্তে শুরু হয় বাংলাদেশের সরকার পতনের ট্র্যাজেডি। সে অনেক লম্বা কথা। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে গত কিছুদিন আগে আমি আবারও ফিরে এসেছি নিজের কর্মস্থল কাতারে। দেশে থাকা অবস্থায় যদিও আমি আমার লেখা ঘটনা থেকে আপনাদেরকে বঞ্চিত করেছি, কিন্তু হতাশার কারণ নেই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ঘুরে ঘুরে সমস্ত ইউনিক ঘটনাগুলো কালেকশন করে আপনাদের সামনে নতুন রূপে ফিরে আসার। আজকে আপনাদের জন্য যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছি সেটি আর কারো ঘটনা নয়, আপনাদের সবার প্রিয় গুরু জগন্নাথ তান্ত্রিকের একটি ঘটনা। আশা করছি ঘটনাটি শুনে আপনারা দারুণ রকম আনন্দ উপভোগ করবেন।
আমি চেষ্টা করছি ঘটনাটি যত সম্ভব মার্জিত ভাষায় উপস্থাপন করতে, তবু শব্দ চয়নে কিংবা ঘটনার ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো চলুন ঘটনার সূচনা দীর্ঘায়িত না করে মূল ঘটনায় প্রবেশ করি। পতিতালয়ে সব থেকে প্রথম যেই মেয়ে আসবে সবার আগে ছুঁয়ে দেখবে এমপি রাতুল আহমেদ। আজও তার ব্যতিক্রম হয়নি। পতিতালয়ের পরিচালিকার সামনে পায়ের ওপর পা দিয়ে বসে আছে। পরিচালিকা সামান্য মাথা নিচু করে বিনয়ের সুরে বলল, এই মেয়েটাকে মাত্র এনেছি স্যার, এখনো পুরোপুরি মানিয়ে নেয়নি। এমপি রাতুল আহমেদ সিগারেটের ধোঁয়া ছেড়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তাই নাকি? দেখি কেমন মাল এনেছিস এবার। পরিচালিকা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, এইদিকে স্যার। রাতুল আহমেদ তার সিগারেটটা অ্যাস্ট্রেতে চেপে নিভিয়ে ধীর পায়ে পরিচালিকার পেছনে হাঁটতে লাগলো। আশেপাশের অন্য মেয়েরা তাদের কাজ পেলে এক ঝলক তাকিয়ে দেখলো, তারপর চোখ নামিয়ে নিল। এবারের নিয়ম সবাই জানে, নতুন মুখ মানেই বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু। পরিচালিকা একটা পুরনো কাঠের দরজার সামনে এসে থামল। দরজার ওপারে নিস্তব্ধ কান্নার শব্দ শোনা যাচ্ছিল। সে আস্তে করে দরজাটা খুলল। ঘরের কোণে একটা চৌকির ওপর বসেছিল মেয়েটি। বয়স খুব বেশি হলে 15 বছর হবে। কি সুন্দর গায়ের রং, লম্বা রেশমি চুল, ডাগর ডাগর চোখ, চোখ জোড়া ভিজে আছে, ভয়ে জড়সড় হয়ে বসে আছে, থেকে থেকে কেঁপে উঠছে কান্নার ফলে। রাতুল দরজার ফ্রেমে দাঁড়িয়ে এক ঝলক দেখল। তার ঠোঁটের কোণে হাসি ফুটল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, ছিল শুধুই দখলদারিত্বের নেশা। ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখল সে। মেয়েটি আবারও কুঁকড়ে গেল, যেন দেয়ালের সঙ্গে মিশে যেতে চায়। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল। রাতুল হাত পকেটে ঢুকে অনায়াস ভঙ্গিতে বলল, নাম কি? মেয়েটি কোনো উত্তর দিল না। পরিচালিকা পাশে দাঁড়িয়ে বলল, স্যার, এখনো খুব ভয় পাচ্ছে, আপনি একটু সময় দিলে ঠিক হয়ে যাবে। রাতুল একটু বাঁকা হেসে বলল, ওকে আমি নিয়ে যেতে চাই আমার সাথে করে। পরিচালিকা বলল, স্যার, এইখান থেকে মেয়ে নেওয়া সম্ভব না। ক্ষিপ্ত নয়নে তাকিয়ে রাতুল বলল, জানো তো কার সাথে কথা বলছো? তাই যেইটাই বলছি সেটাই করো, নয়তো তোমাদের এই পতিতালয় উঠিয়ে ফেলতে 1 সেকেন্ডও সময় নেব না। পরিচালিকা মাথা নিচু করলো, কিন্তু মুখে কিছু বলল না। তার হাত কাঁপছিল। এই এমপি রাতুল আহমেদের ক্ষমতা সে ভালো করেই জানে। একবার তার রাগ উঠে গেলে পুরো পতিতালয় মাটিতে মিশিয়ে দিতে পারে। রাজি হয়ে গেল, কিন্তু মোটা অঙ্কের টাকা দাবি করলো। রাতুল আহমেদ চোখ কুঁচকে পরিচালিকার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল। রাতুল পকেট থেকে সিগারেট বের করলো, কিন্তু আগুন ধরানোর আগেই বিরক্ত হয়ে আবার রেখে দিল। এক মুহূর্ত চিন্তা করলো, তারপর গলায় খসখসে শোনালো, কত? কত? পরিচালিকা চোখ চকচক করে উঠল। সে আঙ্গুলের ইশারায় 1 লাখ সংকেত দিল। রাতুল বলল, ঠিক আছে, কাল পেয়ে যাবে। এখন মেয়েটিকে আমার সাথে নিয়ে যাচ্ছি। এই বলে মেয়েটির সামনে গিয়ে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বের হয়ে গেল। রাতুল মেয়েটিকে কোলে তুলে দ্রুত গাড়ির দিকে হাঁটতে লাগলো। মেয়েটি ছটফট করে উঠল, কিন্তু রাতুলের শক্ত হাতের বাঁধনে নিজেকে ছাড়িয়ে নিতে পারল না। আশেপাশের মেয়েরা নির্বাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু কেউ কিছু বলার সাহস করল না। গাড়ির দরজা খুলে সে মেয়েটিকে সিটে বসিয়ে দিল, তারপর নিজেও পাশে বসলো। ড্রাইভার কিছু বলার আগে রাতুল গম্ভীর স্বরে বলল, চলো, বাড়িতে চলো। গাড়ি চলতে শুরু করলো। মেয়েটি ফুপিয়ে কাঁদছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত আতঙ্কের সঙ্গে সঙ্গে অজানা এক চিন্তার ছায়া ছিল। বাড়িতে গিয়ে রাতুল সোফায় গা এলিয়ে বসেছিল, হাতে গ্লাস ভর্তি দামি মদ। তার সামনে তার ওই বেডে চুপচাপ বসে আছে মেয়েটি। সে ভয়ে কাঁপছিল, যা রাতুল খেয়াল করলো আর জিজ্ঞেস করলো, নাম কি?
কোনো উত্তর এলো না। রাতুল একটা ধমক দিয়ে জিজ্ঞেস করলো, নাম কি? রাতুলের ধমকে মেয়েটি ভয়ার্ত কণ্ঠে বলল, চৈতি। রাতুলের মদের গ্লাসটা টেবিলে রেখে ধীর পায়ে চৈতির কাছে গিয়ে দাঁড়ালো। মেয়েটি ভয়ে আবারও সংকুচিত হয়ে গেল, যেন নিজেকে আরো ছোট করে ফেলতে চাইছে। রাতুল একপাশে মাথা কাত করে চৈতির মুখের দিকে তাকালো, তারপর আলতোভাবে তার চিবুকটা ধরে উপরের দিকে তুলল। চৈতি যেন তার চোখে চোখ রাখতে বাধ্য হয়। তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, অনেক রাত হয়েছে, এইখানে চুপ করে শুয়ে পড়ো, কাল তোমার সব কথা শুনবো। চৈতি কোনো কথা না বলে শুয়ে পড়ল। রাতুল সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল, তারপর লাইটার জ্বালিয়ে ধোয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। সে ঠান্ডা বাতাসে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর নিচের দিকে তাকালো। বাংলোর বাগানটা অন্ধকারে ডুবে আছে, কিন্তু তার প্রশিক্ষিত চোখ কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করলো। হয়তো অভ্যাসবশত তার মাথায় চৈতির ভয়ে ভরা মুখটা ভেসে উঠল। চৈতি, সে নিজেকে মনে মনে বলল, কি যেন আছে এই মেয়ের মধ্যে। রাতুল দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ চৈতির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। নরম আলোয় তার মুখটা যেন আরো মায়াবী লাগছিল, এত শান্ত, এত নিষ্পাপ, কিন্তু তার চোখের গভীরে যে আগুন লুকিয়েছিল সেটা রাতুল ভুলতে পারছিল না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে চৈতির মুখের কাছে ঝুঁকল, একটা দীর্ঘ শ্বাস ফেলল। নেশা ধরানোর মতোই রাতুল নিজেই নিজের মনে বলল, নেশা ধরানোর মতোই। রাতুল নিজেই নিজের মনে বলল কথাটি। তারপর তার হাত সামান্য বাড়িয়ে চৈতির চুল সরাতে গিয়ে দেখল একটা তিল। সে একটু ঝুঁকে তিলটার গভীর চুম্বন করলো। রাতুলের ঠোঁট চৈতির তিল ছুঁতেই মেয়েটার শরীর কেঁপে উঠল। ঘুমের ভান করা চৈতি চোখ শক্ত করে বন্ধ করে রেখেছিল, কিন্তু এই অপ্রত্যাশিত স্পর্শে তার নিঃশ্বাসের গতি হারালো। রাতুল মৃদু হাসল, তার ঠোঁটের কোণে এক ধরনের তৃপ্তির ছাপ ফুটে উঠল। রাতুল ধীরে ধীরে চৈতির পাশে শুয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। চৈতির শরীর আবারও কেঁপে উঠল। ঘুমন্ত চৈতির ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চৈতিকে ধরে ঘুমের রাজ্যে চলে গেল। সকালের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ছড়িয়ে পড়েছে। বাতাসে হালকা ঠান্ডা, জানালার বাইরে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, তবু ঘরটার ভেতরে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। চৈতি ধীরে ধীরে চোখ খুলল। কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। মাথাটা ভারী লাগছে, চোখ দুটো ফুলে আছে কান্নার কারণে। তারপর হঠাৎ করেই সব মনে পড়ে গেল। সে চট করে উঠে বসলো, চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখলো। বিলাসবহুল শোবার ঘর, দামি পর্দা, কারুকাজ করা কাঠের আসবাবপত্র, আর একপাশে বিশাল একটা আয়না। এ যেন কোনো রাজপ্রাসাদ, কিন্তু চৈতির জন্য এই রাজপ্রাসাদ একটা খাঁচার চেয়ে কম কিছু না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গায়ে রাতের পাতলা একটা সাদা শাড়ি, যা হয়তো এই বাড়ির কোনো কাজের লোক পরিয়ে দিয়েছে। তার নিজের পোশাক কোথায় সেটাই সে জানে না। একটু কাঁপা কাঁপা হাতে দরজার হ্যান্ডেল ধরলো। খুলে দেখার চেষ্টা করতেই বুঝতে পারলো লক করা। তার বুক ধক করে উঠল। তাহলে কি সে সত্যিই বন্দী? আমি এখান থেকে বের হবই, সে মনে মনে প্রতিজ্ঞা করলো। তারপর জানালার দিকে এগিয়ে গেল, কিন্তু জানালার গ্রিল এতটাই শক্ত ছিল যে বাইরে বেরোনোর কোনো উপায় নেই। তার ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে কারো পায়ের আওয়াজ পেল, টক টক টক। একজন পুরুষের ভারী পায়ের শব্দ। চৈতির নিঃশ্বাস আটকে গেল। দরজার লক খুলে গেল, ক্লিক করে শব্দ হলো, আর মুহূর্তের মধ্যেই দরজাটা খুলে গেল। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে রাতুল আহমেদ। তার হাতে এক কাপ চা, পরনে ঢিলে ঢালা সাদা পায়জামা আর সিল্কের শার্ট।
চোখে ঠান্ডা দৃষ্টি, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি। চৈতি একদম দেয়ালের কাছে সরে গেল। রাতুল ধীরে ধীরে ঘরে ঢুকে দরজাটা নিজের পেছনে টেনে বন্ধ করলো আর বলল, কেমন ঘুম হলো? চৈতি কোনো উত্তর দিল না। রাতুল সামনে এগিয়ে এসে হাতে থাকা চায়ের কাপটা টেবিলে রাখলো। বলল, একটা কথা জেনে রাখো, এই দরজাটা তোমার জন্য সব সময় খোলা থাকবে। যদি তুমি পালানোর চিন্তা না করো তবেই। চৈতি এবার মুখ তুলে তাকালো আর বলল, আমাকে ছেড়ে দিন। রাতুল একগাল হেসে বলল, ছাড়তে তো আনিনি চৈতি। চৈতির চোখে পানি চলে এলো। রাতুল এবার একটু গম্ভীর হয়ে বলল, তোমার কান্না দেখতে আমার ভালো লাগে না, বরং নরম ভাবে বলছি, সকালে উঠে একটা গোসল করে নাও, ব্রেকফাস্ট রেডি আছে। চৈতি চুপচাপ দাঁড়িয়ে রইল। রাতুল একটু ঝুঁকে তার কানে ফিসফিস করে বলল, আর যদি গোসল না করো তাহলে কিন্তু আমাকেই তোমাকে গোসল করাতে হবে। এ কথা শোনা মাত্রই চৈতির সারা শরীর কেঁপে উঠল। রাতুল একটা মুচকি হাসি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তারপর দরজা খুলে বাইরে চলে গেল। চৈতি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরটা এখন প্রচন্ড ভয় জমে গেছে। চৈতি তখন ভয়ে বিছানায় জড়সড় হয়ে রইল। একটু পরে আবারও আসলো রাতুল। চৈতিকে এইভাবে বসে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার, এখনো শাওয়ার নিতে যাওনি কেন? নাকি তুমি চাইছো আমি নিজে তোমাকে গোসল করে দেই? চৈতি ওর চোখের দিকে না তাকিয়ে বলল, আমার তো কোনো জামা কাপড় নেই, পরবো কি? রাতুল কিছুক্ষণ চুপচাপ চৈতির দিকে তাকিয়ে রইল। তারপর তার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল, কিন্তু সেটা কোনো সুখে হাসি ছিল না, বরং কিছুটা ঠান্ডা এবং কর্কশ। রাতুল বলল, জামা? হ্যাঁ রাইট, সমস্যা নেই, ব্যবস্থা করছি। বলে আলমারি খুলে একটা শার্ট আর 3/4 প্যান্ট দিয়ে বলল, গো ফাস্ট। চৈতি ওয়াশরুমে ঢুকে দরজা ভেতর থেকে লক করলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। বিধ্বস্ত চেহারা, ক্লান্ত চোখ, শুকিয়ে আসা ঠোঁট। ওর মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পানির কল ছেড়ে দিল চৈতি। একটু ঠান্ডা পানি মুখে দিয়ে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করলো। তারপর শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। শার্টটা ওর জন্য অনেকটা বড়, আর 3/4টা প্রায় গোড়ালি পর্যন্ত নেমে এসেছে। রাতুল খাটে হেলান দিয়ে বসে আছে, হাতে একটা সিগারেট। ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। চৈতিকে দেখে ঠোঁটের কোণে একপাশে হালকা হাসি ফুটে উঠল রাতুলের। রাতুল বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলে গুড, কিন্তু পোশাকটা তো বেশ বড় হয়ে গেছে তোমার জন্য। চৈতি কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাতুল সিগারেটটা অ্যাস্ট্রেটে চাপা দিয়ে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে চৈতির দিকে এগিয়ে এলো। ওর ধুকপুকানি বেড়েই গেল। মনে হচ্ছিল এক মুহূর্তেই দম বন্ধ হয়ে যাবে। গম্ভীর কণ্ঠে বলল, বসো বেডের ওপর, একটু পর ব্রেকফাস্ট নিয়ে আসবে সার্ভেন্ট। চৈতি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বিছানার এক কোণে বসে পড়ল। তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছিল। রাতুলের এই অদ্ভুত আচরণ, ঠান্ডা দৃষ্টি, সবকিছু যেন কোনো গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছে। কিছুক্ষণ নীরবতা। ঘরের পরিবেশটা থমথমে হয়ে আছে। একটু পর দরজায় একটা মৃদু টোকা পড়ল আর কেউ একজন বলে উঠল, স্যার, ব্রেকফাস্ট রেডি। রাতুল ধীর পায়ে দরজার দিকে গেল, তারপর খুলে দিল। দুইজন সার্ভেন্ট একটা ছোট টেবিলে নাস্তার ট্রে রেখে দিল। গরম পরোটা, ডাল, ডিম ভাজি আর এক গ্লাস কমলার জুস। রাতুল বলল, খাওয়ার চেষ্টা করো চৈতি, তুমি দুর্বল হয়ে পড়লে কিন্তু আমার কোনো লাভ নেই। চৈতি একবার খাবারের দিকে তাকালো, তারপর চুপচাপ মুখ ফিরিয়ে নিল। রাতুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না খেলে কিন্তু জোর করতে হবে, আমি সেটা পছন্দ করি না, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে কিন্তু। চৈতি
ভয়ে কাঁপা কাঁপা হাতে একটু খাবার তুলে নিয়ে মুখে দিল। রাতুলও বসে খাবার খেতে খেতে বলল, যা যা বলবো তার ঠিক ঠিক উত্তর দেবে। চৈতি এক পলক রাতুলের দিকে তাকালো। তাকাতেই রাতুল জিজ্ঞেস করলো, তোমাকে তো ভদ্র পরিবারের মেয়েই মনে হচ্ছে, তাহলে ওই রকম একটা জায়গায় পৌঁছালে কি করে? চৈতির শরীর কেঁপে উঠল। এই প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল না। হাতের লোকমাটা মাঝপথেই থেমে গেল। রাতুল চোখ সরু করে তার প্রতিটি অভিব্যক্তি খেয়াল করছিল। তখন রাতুল বলল, কি হলো, উত্তর দাও। তুমি ওই রকম একটা জায়গায় কি করছিলে? চৈতি মুখ নিচু করে ফেলল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করলো আর বলল, আমি নিজেও জানি না, বাবা মা নেই, চাচা চাচির কাছে মানুষ হয়েছি, ক্লাস 10-এ পড়ি। চাচা চাচির অভাবের সংসার। আমাদের গ্রামের এক খালা বলেছিল আমাকে শহরে এনে কাজ দেবে, আর তাতে বেশ টাকা পাবো আমি। চাচি রাজি হয়ে ওই খালার সাথে আমাকে পাঠায়। মাঝ রাস্তায় একটু পানি দেয় খাওয়ার জন্য, আমিও সেটা খেয়ে নেই। পরে যখন উঠি দেখি ওইখানে আমি। রাতুল চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। চৈতির কণ্ঠ কাঁপছিল, চোখে ভয় আর বিভ্রান্তির ছাপ স্পষ্ট। সে বলল, মানে তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে? চৈতি মাথা নিচু করে আস্তে আস্তে বলল, হয়তো, আমি জানি না। তবে যখন জ্ঞান ফিরল তখন নিজেকে ওই ভয়ঙ্কর জায়গায় পেয়েছিলাম। চারপাশে অপরিচিত লোক। আমি পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু... সে থেমে গেল। মনে পড়তে শরীর কেঁপে উঠল। রাতুল এবার গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকালো আর বলল, তারপর? চৈতি মুখে হাত দিয়ে নিজের ভিতর শ্বাসগুলো সামলানোর চেষ্টা করলো। এরপর বলতে লাগলো, একজন লোক আমাকে ধরে রেখেছিল। আমি বোঝার চেষ্টা করছিলাম তারা আমাকে কোথায় এনেছে, কিন্তু তারা কিছুই বলছিল না, শুধু হাসছিল। আমি চিৎকার করছিলাম, কাঁদছিলাম, কিন্তু কেউ সাহায্য করেনি। চৈতির কণ্ঠ যেন ক্রমেই ফেটে যাচ্ছিল। রাতুলের মুখ কঠিন হয়ে গেল। রাতুল বলল, তারপর আমি সেখানে গিয়ে তোমাকে বের করে এনেছি, ঠিক তো? চৈতি মাথা নাড়ল। রাতুল এবার তার সামনে এসে বলল, ওকে ফাইন, ভুলে যাও সবকিছু। চৈতি অবাক হয়ে রাতুলের দিকে তাকালো, তবে চৈতি কিছু বলল না। তার মন ভয়ে জমে যাচ্ছিল। রাতুল এবার চেয়ারে বসে এক হাত দিয়ে কপাল টিপল, যেন কোনো কঠিন ভাবনার মধ্যে আছে। রাতুল বলল, তোমার চাচা চাচি কি জানতো কোথায় পাঠাচ্ছে তোমাকে? চৈতি ধীরে মাথা নাড়ল আর বলল, না, আমি নিশ্চিত ওরা জানতো না। যদি জানতো তাহলে কখনোই আমাকে পাঠাতো না। রাতুল হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে তাচ্ছিল্য ঝরছিল। রাতুল বলল, সবাই সব সময় সরলভাবে বিশ্বাস করে না, কেউ কেউ স্বার্থপরও হয়। চৈতি চুপচাপ বসে রইল। তারপর প্রশ্নের বাণ রাতুলের দিকে ছুঁড়ে মেরে জিজ্ঞেস করল, আপনি ওই রকম একটা জায়গাতে কি করছিলেন? রাতুল একটু হাসলো, তারপর বলল, নেতা মানুষ তো, চরিত্রে একটু একটু দোষ আছে, তবে আজকের পর ওই জায়গাতে আর যাব না। চৈতি আবারও জিজ্ঞেস করলো, কেন? রাতুলের কণ্ঠ এবার কঠিন। সে কঠিন কণ্ঠে বলে উঠল, তোমার বয়স কম, তুমি বুঝবে না। তোমাকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, তাই বাড়িতে আর ফিরতে পারবে না। আমার খাঁচাই বন্দি থাকতে হবে। চৈতি এক মুহূর্ত চুপ থাকলো। রাতুলের কথা তার ভেতরটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা অস্বস্তি সৃষ্টি করলো। রাতুল এবার এক পা এগিয়ে গিয়ে ধীর গলায় বলল, তুমি একদিন বুঝবে, এই খাঁচাই তোমার সবচেয়ে নিরাপদ জায়গা। বাই দ্য ওয়ে, আমি এখন বের হচ্ছি। এই রুমেই থাকো, রুম থেকে বের হবে না। নিচে কাজের লোক আছে, কিছু লাগলে ডেকে নিও। আর পালানোর চেষ্টা করো না, বাড়িতে কিন্তু বডিগার্ডে ভর্তি। তুমি কিন্তু যেই সেই বাড়িতে আসনি, এসেছো এমপির বাড়িতে। রাতুল রুমের দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে চৈতির দিকে একটু সাড়া না দিয়ে চলে গেল।
তার পেছনে দরজা একেবারে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চৈতি একটু থেমে সারা ঘরটা আবারও একবার দেখে নিল। তার ভেতর এখন ভয় আর বিভ্রান্তির এক জগৎ গড়ে উঠেছিল। সে ধীরে ধীরে বিছানায় গাটা এলিয়ে দিল। ওর ভবিষ্যৎ কিছু জানা নেই। শহরে কতটুকুই বা চেনে, যাবেই বা কোথায়? এতক্ষণে বুঝে গেছে এইখান থেকে বের হওয়া ওর মতো মেয়ের পক্ষে কখনোই সম্ভব না। রাতুল একটা প্রেস কনফারেন্সে এসেছে, তবে তার মনটা পড়ে আছে বাসায়। মাথায় খেলা করছে চিন্তার মেলা। চৈতি কি করছে না করছে এইসব নিয়ে ভাবছে। প্রেস কনফারেন্সের শেষে রাতুল আবারও নিজের ঠান্ডা ও আত্মবিশ্বাসী অবস্থায় ফিরে এলো। সাংবাদিকদের প্রশ্নগুলো একে একে আসছিল, তবে তার মুখে কোনো অস্বস্তি ছিল না। একেবারে শান্ত, যেন এসব প্রশ্ন তার কাছে কোনো সমস্যাই না। এক সাংবাদিক সরাসরি বলল, স্যার, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, যা গত সপ্তাহে শোরগোল সৃষ্টি করেছিল। এই বিষয়ে আপনি কি বলবেন? রাতুল সিগারেটের ধোঁয়া এক লম্বা শ্বাসের মতো ছাড়ল, তারপর একটি ঠান্ডা হাসি দিয়ে বলল, এটা পুরোপুরি গুজব। আমি জানি মিডিয়া কখনো কখনো অতিরিক্ত আগ্রহ দেখায়, কিন্তু আমি পরিষ্কার বলছি, এইসব কিছুই সত্যি নয়। আমি সবসময় সঠিকভাবে কাজ করেছি এবং তাই করে যাব। এবার আরেক সাংবাদিক জিজ্ঞেস করলো, কিন্তু স্যার, কিছু লোক দাবি করেছে যে আপনার ব্যবসা বা ব্যক্তিগত জীবনে কিছু অস্বস্থতা রয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? রাতুল কিছুটা গম্ভীর হয়ে বলল, তবে তার চোখে আগের মতোই ঠান্ডা দৃষ্টি বজায় ছিল। অস্বচ্ছতা, আমি জানি। আমি সবকিছুই খোলামেলা ও সঠিকভাবেই করি। মিডিয়া কখনো কখনো ব্যক্তিগত জীবনের দিকে অতিরিক্ত মনোযোগ দেয়, কিন্তু আমি তাদেরকে বলবো তারা নিজেদের কাজেই থাকুক। এবার এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করলো, আপনি কি সত্যিই কারোর সঙ্গে এমন কিছু করেছেন যা আপনার বিরুদ্ধে গুঞ্জন সৃষ্টি করেছে? এই অভিযোগে কি কোনো সত্যতা রয়েছে? এই প্রশ্নে রাতুল এক মুহূর্তের জন্য কিছুটা থেমে গেল, তারপর ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো ভিত্তিহীন। মিডিয়া কখনো কখনো কল্পনার সীমানা অতিক্রম করে। সাংবাদিকরা একে একে বিভিন্ন প্রশ্ন করলেও রাতুল একে একে সবকিছু উপেক্ষা করলো, যেন তার উপর এসব কোনো প্রভাবই ফেলতে পারে না। সে শেষ পর্যন্ত বলল, এতটুকুই। আমি চাই আজকের পর আর এসব প্রশ্ন না করা হোক। আমি আমার পথ অনুসরণ করব এবং আপনারা সবাই আপনার কাজ করবেন। এ কথার পর ঘরে নীরবতা বিরাজ করলো। রাতুল সিগারেটের শেষ টানটি দিয়ে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিল। গম্ভীর কণ্ঠে সে বলল, আশা করি আর কোনো প্রশ্ন নেই। আমি এখন উঠছি। তারপর কোনো রকমের দৃষ্টি না দিয়ে সে তার অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে প্রেস কনফারেন্স কক্ষ থেকে বেরিয়ে গেল। গাড়িতে বসে রাতুল তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিল, ভালো করে খবর নিত আসেফ, আমার পিছনে কারা কারা লোক লাগিয়েছে। অ্যাসিস্ট্যান্ট কিছুটা চিন্তিত দৃষ্টিতে রাতুলের দিকে তাকিয়ে বলল, স্যার, ঠিক আছে, আমি দ্রুত খোঁজ নিয়ে রিপোর্ট করব। আর রাতুল বলল, ভেরি গুড। আর ওই সমস্যাটা তোরা মিটিয়ে নিস। আমি এখন বাসায় যাব। আর একটা কথা, কাকপক্ষীয় যেন টের না পায় চৈতি নামক মেয়েটি আমার কাছে আছে। আমি চাই না ওকে এই সবে জড়াতে। রাতুলের নির্দেশে অ্যাসিস্ট্যান্ট একটু নরমভাবে বলল, অবশ্যই স্যার, সবকিছু আমি যত্ন করে দেখব। আর চৈতির ব্যাপারে চিন্তা করবেন না। আমরা তার নাম বা অবস্থান কিছুতেই ফাঁস হতে দেব না। রাতুল একটু মাথা নেড়ে তার অ্যাসিস্ট্যান্টের কথায় সায় দিল। গাড়ি যখন রাতুলের বাড়ির দিকে এগিয়ে চলছিল, তার মনে আরো কিছু প্রশ্ন ছিল। গুঞ্জনগুলি কোথা থেকে আসছে, কিভাবে সবকিছু সামলানো যাবে? কিন্তু এখন তার একমাত্র লক্ষ্য ছিল চৈতির নিরাপত্তা এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা।
গাড়িটি ধীরে ধীরে থেমে গেল রাতুলের বাড়ির সামনে। সেখানে তার গেট উন্মুক্ত ছিল। গেটের পাশ দিয়ে কয়েকটি লম্বা লাইটের ঝলকানি ছিল, তবে বাড়ির ভেতরে গভীর নীরবতা। গাড়ি থামতেই রাতুল তার অ্যাসিস্ট্যান্টকে সংকেত দিল চলে যেতে। অ্যাসিস্ট্যান্ট মাথা নেড়ে সম্মতি জানিয়ে গাড়ি থেকে নেমে গেল। রাতুল একা দাঁড়িয়ে কিছুক্ষণ বাড়ির দিকে তাকালো। হালকা শীতল বাতাস তার মুখে এসে লাগছিল, কিন্তু তার মনের মধ্যে তীব্র উত্তেজনা এবং চিন্তা গোপন ছিল। সে বাড়ির দিকে পা বাড়ালো। গেট পার হয়ে সিকিউরিটি গার্ডকে দেখলো, যে তাকে দেখে নীরবে মাথা নিচু করে স্যালুট করলো। রাতুল কোনো কিছু না বলে চুপচাপ ভেতরে চলে গেল। বাড়ির ভেতরে ঢুকে সে সোজা নিজের রুমে গেল। নিজের রুমে গিয়ে দেখলো চৈতি ঘুমিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে লম্বা শাওয়ার নিতে গেল। শাওয়ার শেষ করে রাতুল চৈতিকে দেখতে চাইলো, কিন্তু রাতুল চৈতির রুমে গিয়ে অবাক হয়ে গেল, কেননা একটু আগেই সে বেডের ওপর ঘুমিয়ে থাকা চৈতিকে দেখতে পেল। ফিরে এসে এখন চৈতির কোনো হদিস মিলল না। হঠাৎ করে রাতুলের মুখটা কেমন যেন ভারী হয়ে গেল। ঘোর বারিশার কালো মেঘের মতো ছেয়ে গেল রাতুলের মনের আকাশটা। পুরো রুম আর পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে চৈতিকে বের করার চেষ্টা করলো রাতুল, কিন্তু রাতুল হতাশ হয়ে চৈতিকে কোথাও খুঁজে পেল না। থেকে বের হয়ে এক দৌড়ে চলে গেল গেটে দারোয়ানের কাছে। গিয়ে দেখতে পেল দারোয়ান বসে বসে ঘুমাচ্ছে। রাতুল একটা ধমক দিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলো সে চৈতিকে দেখেছে কিনা। উত্তরে দারোয়ান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি না স্যার, আমি কাউকে দেখিনি। রাতুল দারোয়ানকে ধমকের স্বরে বলল, দেখবি কেমনে, তুই তো ঘুমে বিভোর ছিলি। বাড়ি ছেড়ে একটা মেয়ে তোর চোখের সামনে দিয়ে চলে গেল, অথচ তুই বুঝতেই পারলি না। আর তুই কেমন বাড়ি পাহারা দিস তা আমার বুঝতে বাকি নেই। রাতুল দেরি না করে হন্তদন্ত হয়ে শার্টটা গায়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সে গাড়ি ড্রাইভ করছে আর মনে মনে চিন্তা করছে, এই মেয়েটি একটা অচেনা শহরে যাবেই বা কোথায়। তার তীক্ষ্ণ দৃষ্টি বারবার চারপাশে তাকাচ্ছিল আর আর চৈতিকে কোথাও দেখা যাচ্ছিল কিনা দেখার চেষ্টা করছিল। এই দুদিনে চৈতির জন্য রাতুলের মনে এতটাই মায়া জন্মে গিয়েছিল, যেন চৈতির সাথে তার জন্ম জন্মান্তরের সম্পর্ক। বাড়ির আশপাশ সকল কলোনি, সকল অলিগলিতে চৈতির খবর নিয়েছে, কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া গেল না। এক বুক হতাশা নিয়ে বাড়ি ফিরল রাতুল। সে রাতে তেমন একটা ভালো ঘুম হলো না রাতুলের। সারা রাত চৈতির কথা চিন্তা করতে করতেই পার করে দিল সে। পরদিন সকাল হতেই পতিতালয়ের সেই মহিলার ফোন আসলো রাতুলের মোবাইলে। ফোন রিসিভ করতেই মহিলাটি অপর প্রান্ত থেকে বলে উঠল, স্যার, চৈতি কোথায়? রাতুল জবাবে বলল, গতকাল থেকে চৈতিকে কোথাও পাচ্ছি না। তুমি যদি কোথাও তার খোঁজ খবর পাও তাহলে আমাকে সাথে সাথে ফোন করবে। তখন মহিলাটি বলল, স্যার, আমাদের এখানকার এক কর্মচারী চৈতিকে নাকি আমাদের এরিয়ার পার্কে দেখেছে, তাই আমি আপনাকে ফোন করে নিশ্চিত হতে চেয়েছি। মহিলার উত্তরে রাতুল কিছুই বলে না, ফোনটি কেটে দেয় আর তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয়ে যায় সেই পার্কের উদ্দেশ্যে। পার্কে পৌঁছে দেখে একটা বেঞ্চের কোনায় গিয়ে চৈতি গুটিসুটি হয়ে বসে আছে। রাতুল চৈতির কাছাকাছি গিয়ে ভ্রু কুঁচকে একটা ধমকের স্বরে বলল, এই মেয়ে, তুমি কিছু না বলে চলে এসেছো কেন? তোমাকে গতকাল থেকে কত করে খুঁজছি, তোমার সমস্যা কোথায়? উত্তরে চৈতি কাঁচুমুচু গলায় বলে উঠল, আমি ওই বন্দিশালায় থাকতে চাই না, আমি একা থাকতে চাই, আমাকে কারোর প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে যান। রাতুল বলল, এই মেয়ের তো দেখি সাহস কম না, আমার মুখের উপর কথা বলে। তোমাকে আমি নিয়ে যেতে এসেছি, রেখে যেতে নয়। তুমি তুমি জানো গতকাল থেকে আমি তোমাকে কত করে খুঁজছি? আমার সাথে এখনই চলো। পরক্ষণে চৈতি কিছু বলে ওঠার আগেই রাতুল একটা টান দিয়ে চৈতিকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। চৈতি পা ছড়াছড়ি করে নিজেকে রাতুলের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা বৃথা গেল। রাতুল চৈতিকে রুমে নিয়ে আটকে দিল আর ধমকের স্বরে বলল,
আর কখনো যদি আমার অনুমতি ছাড়া এই ঘর থেকে বেরোনোর চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। চৈতি অসহায়ত্ব নিয়ে রাতুলের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল, আর পরক্ষণে তার কাপড়ের নিচে মুখ গুজে নিশ্চুপ হয়ে চোখের পানি ঝরাচ্ছিল। সে মনে মনে ভাবল, এই বন্দিশালায় আটকে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়। রাত 10টা বাজে। রাতুল এখনো বাসায় ফেরেনি। রাতুল একটা ডান্স ক্লাবে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে চৈতির কথা মনে হলে সে বাসার এক কর্মচারীকে ফোন করে বলল চৈতিকে যেন রাতের খাবার দিয়ে আসে রুমে। এদিকে চৈতিরও প্রচন্ড খিদে পেয়েছে। কর্মচারী রুমে খাবারগুলো নিয়ে আসা মাত্রই চৈতি রাতের খাবার খেয়ে নিল। সারাদিন সেই কান্না করেছিল, যার কারণে অসহ্য মাথা ব্যথা তার। সে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু নিয়ে চিন্তা করতে করতে এক সময় ঘুমিয়ে গেল। মাঝরাতে মাতাল অবস্থায় রাতুল বাসায় ফিরল, যদিও এই অভ্যাস তার পুরনো। রাতুল ঘরে ঢুকে সোজা চৈতির রুমে প্রবেশ করলো। সে দেখতে পেল চৈতি অনেক আরাম করে বিছানায় ঘুমাচ্ছে। যদিও চৈতির সামনে এতদিন সে নিষ্পাপ রাতুলের অভিনয় করছে, কিন্তু মদ্যপানের কারণে আজ এমপি রাতুলের মনের আয়নাটা জেগে উঠেছে। সে দরজায় দাঁড়িয়ে বিছানায় শুয়ে থাকা নিষ্পাপ চৈতির মুখটা একবার লোলুপ দৃষ্টিতে তাকালো। তার নেশা ভরা চোখ জোড়া যেন চৈতির মায়াবী মুখ ছাড়া অন্য কোথাও দৃষ্টিপাত করার নামই নিচ্ছে না। রাতুল আর বেশি কিছু চিন্তা না করে বিছানায় গিয়ে চৈতির ওপর ঝাঁপিয়ে পড়ল। চৈতিকে শক্ত করে জড়িয়ে ধরতেই চৈতির ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই চৈতির নাকে মদের বিশ্রী একটা গন্ধ পেল, আর সাথে সাথে তার পুরো শরীরটা ঝংকার দিয়ে উঠল। চৈতি অনেক চেষ্টা করেও রাতুলের হাত দুটি তার শরীর থেকে কোনো মতেই সরাতে পারছিল না। পরক্ষণে রাতুল চৈতির চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিয়ে বলল, এইটুকু একটা মেয়ে, তোর এত তেজ কিসের? তোকে অনেক সহ্য করেছি, আজ তোর সব তেজ মিটিয়ে দেব। এ কথা বলেই রাতুল চৈতির ওপর ক্ষুধার্ত বাঘের মতো হামলে পড়ল, আর অসভ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এই কদিন রাতুলের মুখোশধারী চেহারাটা দেখলেও বাস্তবে রাতুল যে কতটা ঘৃণ্য একটা মানুষ তা আর বুঝতে বাকি রইল না চৈতির। চৈতি নিজের জোর খাটিয়ে বাধা দিতে চাইলেও রাতুল বারবার চৈতির শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে হাতাহাতি করে যাচ্ছিল। জীবনে এই প্রথম চৈতির শরীরে কেউ একজন এত বাজেভাবে স্পর্শ করছে। একজন প্রাপ্তবয়স্ক মেয়ে হিসেবে চৈতির শরীরে রাতুলের হাতের স্পর্শে কয়েক হাজার ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয়ে যাচ্ছিল। কিন্তু এমন একটা অপ্রত্যাশিত মুহূর্তের জন্য চৈতি কখনোই প্রস্তুত ছিল না। কারণ শুধু চৈতি না, সকল মেয়েরাই ছোটবেলা থেকেই একটা ইচ্ছে বা আশা থাকে, এরকম একটা মুহূর্ত তার মনের মানুষের সাথে সাজানো গোছানো মুহূর্তে উদযাপিত হবে। কিন্তু নিয়তির পরিহাসে চৈতিকে রাতুল নামের এই হিংস্র জানোয়ারের কাছে বলি হতে হচ্ছে। অনেকক্ষণ ধস্তাধস্তি করার পর চৈতি তার সমস্ত শক্তি হারিয়ে যেন নিস্তেজ হয়ে পড়ে। এরকমটা হবারই কথা, কেননা একজন শক্তিশালী পুরুষের কাছে একটা মেয়ে কখনোই পেরে ওঠার কথা না। পর মুহূর্তেই রাতুল একটানে চৈতির শরীরে থাকা কাপড়টি ছিঁড়ে ফেলে দেয়। প্রিয় দর্শক বন্ধুরা, এরপর বাকি অংশটুকু আমি আর ভাষায় বর্ণনা করতে পারছি না, হয়তো বাকিটা আপনারা উপলব্ধি করতেই পারছেন। এরপর যা হবার তাই হলো। চৈতির অনিচ্ছা সত্ত্বেও রাতুল তার সর্বনাশ করলো। মাতাল রাতুল তার চাহিদা মিটিয়ে খাটের একপাশে এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়ল। কান্নারত চৈতি একবার চিন্তা করলো ঘুমন্ত অবস্থায় এই হিংস্র জানোয়ারটাকে খুন করবে। খুন করার চিন্তা মাথায় আসতেই চৈতি আবার নিজে নিজে বলে উঠল, না, এত বড় পাপের বোঝা সে বইতে পারবে না। অন্তত মানুষ খুন করার মতো সাহস তার হয়নি। পরদিন সকালে চৈতি জীবনের সবচেয়ে বড় কলঙ্কের বোঝা নিয়ে খাটের এক কোণায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তখন রাতুল ঘুম থেকে উঠে একটা লম্বা শাওয়ার নিয়ে রুমে ফিরে আসলো, আর রাতুল চৈতিকে উদ্দেশ্য করে বলল, এখন কেঁদে কোনো লাভ নাই। তোমাকে আমি শান্তভাবে অনেক করে বুঝিয়েছি,
কিন্তু তুমি আমাকে বুঝতে চাওনি। আমি চেয়েছিলাম তোমার সামনে শান্ত প্রকৃতির রাতুলকে উপস্থাপন করতে, কিন্তু তুমি আমাকে উপেক্ষা করেছ। তুমি নিজেই দেখতে চেয়েছিলে এমপি রাতুলের চরিত্র। সত্যি বলতে আমি চেয়েছিলাম তোমাকে আমার ঘরের বউ করে সারা জীবনের জন্য সুখী রাখতে, কিন্তু তুমি তার যোগ্য নও। বাড়ি থেকে পালিয়ে সেটাই প্রমাণ করেছ। আর এখন তোমার কাছে অন্য কোনো উপায় নেই। এবার সারা জীবন আমার দাসী হয়ে থাকবে এই বাড়িতে। কথাগুলো বলেই রাতুল দরজা বন্ধ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর রাতুলের কড়া কণ্ঠের এসব কথা শুনে চৈতি কিছুটা ঘাবড়ে গিয়েছিল। পরক্ষণে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বলল, চৈতি, এখন হারানোর কিছুই আর নেই। একটা মেয়ের জীবনের তার সতীত্বই হলো সবকিছু, আর সেটাই তো এখন হারিয়ে বসেছে। তাই চৈতি এইসব নিজেকে নিজে বলেই সান্ত্বনা দিল। এভাবে দিন যেতে লাগলো, আর চৈতিও রাতুলের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। আসলেই মানিয়ে নিয়েছে বললে ভুল হবে। চৈতি মনে অন্য কোনো বিষয় রয়েছে যা রাতুল কোনোভাবেই বুঝতে পারল না। এভাবে প্রতি রাতে চৈতির ইচ্ছের বিরুদ্ধে রাতুল চৈতিকে ভোগ করে যাচ্ছিল। যদিও চৈতির কিছুই করার ছিল না, চৈতি নিজেকে নিজে শান্ত রাখলো, এই ভেবে যে এটাই চৈতির নিয়তি। যদিও রাতুলের এতটুকু যন্ত্রণা চৈতি চোখ বুজে সহ্য করে গিয়েছিল, কিন্তু এরপর যা ঘটল তা চৈতি কোনোভাবেই নিজেকে সামলাতে পারল না। শুধু চৈতি কেন, কোনো মেয়ে এরকম একটা পরিস্থিতির শিকার হতে চাইবে না। সেদিন রাতুলের জন্মদিন ছিল। বাড়িতে বিশাল পার্টির আয়োজন করলো রাতুল। একজন এমপি হিসেবে আয়োজনে রাতুলের বাড়িতে অনেক মানুষের সমাগম উপলক্ষ করা গেল। রাত গভীর হওয়ার সাথে সাথে সকল ব্যস্ততা শেষ হয়ে গেল, কিন্তু রাতুলের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ঘরেই থেকে গেল। চৈতি দরজার আড়াল থেকে তাদের দেখার চেষ্টা করলো। চৈতি দেখতে পেল রাতুল সহ তারা চারজন খুব মজা করে মদ পানে ব্যস্ত। যদিও চৈতি রাতুলের এসব বন্ধুদের আগে কখনো দেখেনি। চৈতি আর বেশি কিছু চিন্তা না করেই তার নিজের রুমে ফিরে গেল, কিন্তু সে তখনও জানতো না সেই রাতটি তার জীবনে একটি কালো অধ্যায় হিসেবে লিখিত হবে। একটু পরেই রাতুল সহ তার 3 বন্ধু চৈতির রুমে প্রবেশ করলো। তাদের রুমে প্রবেশ করতেই দেখে চৈতির কলিজায় মোচড় দিল। সে ভয়ে ভয়ে মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করলো। তার মনের ধারণা যেন ভুল হয়, কিন্তু সেদিনের তার সমস্ত প্রার্থনা বিফলে গেল। চৈতির সামনে থাকা রাতুল সহ 4 বন্ধু যেন হিংস্র জানোয়ার, আর তাদের মাঝে চৈতি যেন খাঁচায় থাকা এক নিরীহ শিকার। ধীরে ধীরে তারা 4 বন্ধু চৈতির কাছে আসতে চাইলে চৈতি কান্নাজড়িত কণ্ঠে অনেক কাকুতি মিনতি করে তাদের কাছে ক্ষমা চাইল। কিন্তু ওই 4 বন্ধুর লম্পট দৃষ্টি চৈতির শরীর ভেদ করলো। এরপর আপনারা হয়তো অনুমান করতে পারছেন কি হলো। চৈতির ইচ্ছার বিরুদ্ধে এমন গণ অন্যায় আর চৈতির গলা ফাটা চিৎকারে সে রাতের আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছিল। এরপর চৈতি নিজেকে নিজে শেষ করে দেওয়ার চিন্তা করলেও সে মনে মনে নিজেকে সামনে নিল, আর প্রতিশোধের নেশায় নিজেকে অগ্নিকন্যায় রূপান্তরিত করলো। আর প্রতিশোধ নিতে হলে তাকে অবশ্যই রাতুলের এই খাঁচা থেকে বেরিয়ে আসতে হবে। তাই সে রাতুলের সাথে ভালো ব্যবহার করে ধীরে ধীরে রাতুলের আস্থা অর্জন করতে শুরু করলো। চৈতি নিয়মিত ঘরের বাইরে গেলেও আর কখনো পালিয়ে যাওয়ার চিন্তা করেনি। পালিয়ে সে যাবেই বা কোথায়? সে তো এখন বেঁচে থেকেও যেন মরা। রাতুল ও তার বন্ধুরা অনেক বড়লোক হওয়ার কারণে চৈতি তার প্রতিশোধ কিভাবে নেবে সেটা চিন্তা করে বুঝে উঠতে পারছিল না। দুনিয়াতে বেঁচে থাকা চৈতির প্রতিটা নিঃশ্বাসই যেন অভিশাপ। তার ভেতরে প্রতিশোধের আগুন যেন তাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল। একদিন ভর দুপুরে এক পুরোহিত বাবা এসেছে রাতুলের বাড়িতে। দারোয়ান তাকে অনেক বুঝিয়ে বিদায় করতে চাইলেও পুরোহিত বাবা তার কথায় বিদায় হতে রাজি হলো না। দারোয়ান পুরোহিত বাবাকে অনেক বুঝিয়ে আর কিছু টাকা দিয়ে বিদায় করতে চাইল, কিন্তু পুরোহিত নাছোড়বান্দা।
তাই দারোয়ান নিরুপায় হয়ে চৈতিকে এসে বিষয়টি জানালো। রাতুল তখন বাসায় না থাকার কারণে চৈতি বাইরে এসে পুরোহিত বাবার সাথে কথা বলল। চৈতিকে দেখেই পুরোহিত এক দৃষ্টিতে তাকিয়ে রইল। পুরোহিতের হাবভাব দেখে চৈতির ভালো মনে হলো না, তাই সে কিছু দক্ষিণা দিয়ে পুরোহিতকে বিদায় করার চেষ্টা করলো। অনেকক্ষণ পর পুরোহিতের মুখ দিয়ে কথা বের হলো। পুরোহিত চৈতিকে বলল, মা দেবী, তুই কোনো চিন্তা করিস না, তোর সকল মনের আশা পূর্ণ হবে। তারা তোর সাথে যেই অন্যায় করেছে এর ফল তাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। আর তোকে সাহায্য করার জন্যই স্বয়ং ঈশ্বর আমাকে দেবদূত করে তোর কাছে পাঠিয়েছে। পুরোহিতের কথা শুনে চৈতি কিছুটা অবাক হলো। এই পুরোহিত চৈতির মনের খবর কিভাবে জানলো? চৈতি আরো খেয়াল করে দেখলো এই লোকটি দেখতে অন্যান্য পুরোহিতদের তুলনায় অনেকটা আলাদা। সাধারণত পুরোহিতরা লাল রঙের ধুতি পরে থাকে, কিন্তু এই পুরোহিতের পরনে ছিল একটি কালো ধুতি আর গলায় ছিল একটা বড় রুদ্রাক্ষের মালা। হাতে ও গলায় কিছুটা লম্বা ও রং বেরঙের ফিতা। চৈতি পুরোহিতকে উদ্দেশ্য করে বলল, বাবা, আপনি কি নিয়ে কথা বলছেন? আমি তো আপনার বলা কথা কিছুই বুঝতে পারছি না। কিসের অন্যায় আর কিসের প্রতিশোধ? চৈতির কথা শুনে পুরোহিত একটা মুচকি হাসি দিয়ে বলল, মা দেবী, তুই আমাকে কিছু বলতে হবে না, আমি সব কিছুই জানি। কালী মন্দিরের এই ফিতে তোর সাথে সব সময় বহন করবি, তাহলে সকল অনিষ্ট থেকে রক্ষা পাবি। আমি তোর সাথে আগামীকাল আবারও দেখা করব। আজকের মতো তাহলে গেলাম। পুরোহিত একটি কালো ফিতা চৈতিকে দিয়ে রাস্তা ধরে সোজা হাঁটতে লাগলো। সেই দূর রাস্তায় চোখের আড়াল হওয়া পর্যন্ত চৈতি সেই পুরোহিত বাবার দিকেই তাকিয়ে রইল। পরে চৈতি রুমে এসে পুরোহিতের ব্যাপারে চিন্তা করতে লাগলো। পরক্ষণে পুরোহিতের দেওয়া সেই ফিতাটি যত্ন করে গলায় পরে নিল। চৈতি ধরে নিল এই পুরোহিত কোনো সাধারণ পুরোহিত না, হয়তো তার মাঝে চমৎকার কিছু রয়েছে। সে রাতে চৈতির তেমন একটা ভালো ঘুম হলো না। তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল সেই পুরোহিতের কথা, আর অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো সকাল হওয়ার। কখন যে পুরোহিতের সাথে আবার দেখা হবে সেই আগ্রহ নিয়ে সময় পার করে দিল। সকাল সকাল পুরোহিত এসে আবারও হাজির হলো বাড়ির গেটে। পুরোহিতের জন্য অপেক্ষারত ছিল চৈতিও। পুরোহিতকে গেটে দেখা মাত্রই চৈতি এক দৌড়ে গেল পুরোহিতের কাছে। পুরোহিত চৈতিকে কিছু বলার আগেই সে পুরোহিতকে প্রশ্ন করে বসলো, বাবা, কি করে জানলেন আমার মনের কথা? আমি তো আপনাকে কিছুই বলিনি। পুরোহিত একটা মুচকি হাসি দিয়ে বলল, মা, আমি সবকিছু জানি বলেই তোমার সান্নিধ্যে হাজির হয়েছি। তোমাকে এই অন্ধকার জগৎ থেকে মুক্ত করতে এসেছি। এই পতিত কালো জগৎ থেকে তোমাকে উত্তরণের পথ দেখাতে এসেছি। এখন তুমি কি সত্যি চাচ্ছ এই কুলাঙ্গারগুলোর একটা শাস্তি হোক? তারা তোমার সাথে যা করেছে তা অবশ্যই অন্যায়। এটা এমন একটা অন্যায় যার শাস্তি দুনিয়া ও পরকালে চরম অভিশাপ নিয়ে আসবে। পুরোহিতের এসব কথা শুনে চৈতি কান্না জড়িত কণ্ঠে বলল, বাবা, আমি জানি না আমি কোন পাপের প্রায়শ্চিত্ত করছি। আমার জন্মই যেন আজন্ম পাপ। এই নরপশুগুলো আমার সাথে যা করেছে আমি তার জন্য তাদের চরম মূল্য দিতে বাধ্য করব। কিন্তু আমি তো একা, আমি যে নিরুপায়। আচ্ছা বাবা, আপনি কি পারবেন এদের কাছ থেকে প্রতিশোধ নিতে আমাকে সাহায্য করতে? আমি চাই এদের তিলে তিলে মৃত্যু হোক। আমি তাদের এমন যন্ত্রণা দিতে চাই যাতে তারা আমার কাছে মৃত্যু ভিক্ষা করে। বাবা, এখন আপনি আমার একমাত্র ভরসা। যদি আপনি পারেন আমার জন্য কিছু করতে। চৈতির কান্না জড়িত কণ্ঠে এমন করুণ জীবদ্দশা শুনে পুরোহিত বাবারও চোখ পানিতে ছলছল করছিল। পুরোহিত একটা দীর্ঘশ্বাস ছেড়ে চৈতিকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি কোনো চিন্তা করো না। তোমার সমস্ত চিন্তার অবসান ঘটাতে আমি হাজির হয়েছি। তোমাকে আমি আমার শিষ্য বানাবো। তোমাকে এমন এক
অধিকারী হিসেবে গড়ে তুলব। তুমি চাইলেই অনায়াসে তুমি এদের থেকে প্রতিশোধ নিতে পারবে। পুরনো মোটা কাগজের একটা বই পুরোহিত চৈতির দিকে এগিয়ে দিয়ে বলল, মা, এই বইটি তোমার কাছে যত্ন করে রাখো। এই বইয়ে যতগুলো মন্ত্র আছে সবগুলো তুমি একবার করে পড়ে নেবে, আর চেষ্টা করবে এই বইয়ের থেকে কিছু কিছু বিশেষ মন্ত্র মুখস্থ করে নিতে। এই মন্ত্র পড়ার পরে তোমার সাথে অস্বাভাবিক অনেক কিছুই ঘটতে পারে, তবে ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না, কেননা যারাই তোমার সান্নিধ্যে আসবে তারা তোমার জন্যই কাজ করবে। মনে রেখো, কোনোভাবেই ভয় পাওয়া যাবে না, আর এই বিষয়গুলো যেন কেউ লক্ষ্য করতে না পারে। আমি আজকের মতো চলে যাচ্ছি, আগামী 1 সপ্তাহ পর তোমার কাছে আবারও আসব। পুরোহিত বইটি চৈতির হাতে দিয়ে এই কথাগুলো বলেই সেদিনের মতো চলে গেল। ছোটবেলা থেকেই চৈতি খুবই সাদাসিধে ও ধর্মভীরু প্রকৃতির ছিল। তার মাঝে ধর্মীয় জ্ঞান ছিল প্রচুর। শিক্ষা জীবনে পড়ালেখার পাশাপাশি সংস্কৃত ভাষাটিও রপ্ত করেছে ভালোভাবে। রুমে এসে বইটি খুলে দেখতেই চোখ পড়ল সংস্কৃত ভাষায় স্পষ্ট লেখা সমস্ত মন্ত্র। বইয়ে থাকা সমস্ত মন্ত্র পড়ে নেওয়ার প্রবল ইচ্ছা তাকে খুবই তাড়া দিচ্ছিল। রুমের দরজা বন্ধ করে চৈতি এক এক করে মন্ত্র পড়তে আরম্ভ করলো। কয়েক মিনিট মন্ত্র পাঠ করার পরে এমন দিনের বেলায়ও পুরো রুমটা কেমন যেন গোমোটা একটা পরিবেশের সৃষ্টি হলো। রুমের মাঝে কেমন জানি আলো ছায়ার খেলা শুরু হয়ে গেল। চৈতি এসবের তোয়াক্কা না করে তার কাজে মনোনিবেশ করলো। মন্ত্রের নেশা তাকে এতটাই বিভোর করে দিয়েছিল, সে নিজের অজান্তেই কখন ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝে সে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলো। দেখতে পেল চৈতি অবস্থান করছে একটা নিরিবিলি জায়গায়। চারপাশে শুনশান নীরবতা বিরাজ করছে। তার সামনে মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকার একটি মা কালীর প্রতিমা। নিজের অজান্তেই চৈতি কি সব তন্ত্রযজ্ঞ আরম্ভ করে দিল। কেমন কঠিন কঠিন সব মন্ত্র অনায়াসে সে বিড়বিড় করে পড়ে যাচ্ছিল। হঠাৎ করেই নরম হাতের স্পর্শে চৈতি ফিরে তাকায়। কালো কাপড়ে ঘোমটা দেওয়া একজন দাঁড়িয়ে আছে ঠিক চৈতির পিছনে। লোকটি গম্ভীর স্বরে চৈতিকে উদ্দেশ্য করে বলল, মা, আমি জানি তুমি পারবে। তোমার ভেতরে যেই প্রতিশোধের আগুন জ্বলছে, সেই আগুনের প্রতিটি স্ফুলিঙ্গ তোমার শত্রুদের হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। লোকটির চেহারা দেখতে না পেলেও তার কণ্ঠস্বর কেমন জানি চেনা পরিচিত মনে হলো চৈতের। চৈতি অবাক কণ্ঠে লোকটিকে প্রশ্ন করল, কে আপনি? আপনার চেহারা ঢেকে রেখেছেন কেন? চৈতির প্রশ্ন শুনে লোকটি তার ঘোমটা সরিয়ে বলল, মা, আমি সেই পুরোহিত যে তোমাকে তোমার প্রতিশোধ নিতে সাহায্য করব। চৈতি পুরোহিতকে দেখে জিজ্ঞেস করলো, আমি এই কোথায়? আমি এখানে কি করে আসলাম? আর আমি বা কিভাবে সব মন্ত্র জপ করছি? চৈতির কথা শুনে একটা অট্ট হাসি দিয়ে লোকটি বলল, কোথায় কিভাবে এসেছো, কি করছো, এগুলো দেখার বিষয় না। তোমার ইচ্ছে তুমি তাদের থেকে প্রতিশোধ নেবে, আর সেই হিসেবে তোমাকে কাজ করতে হবে। আমি যেভাবে বলবো তুমি ঠিক সেভাবেই কাজ করবে, আর নিজেকে যোগ্য হিসেবে তৈরি করবে। বুঝেছো মা দেবী? পুরোহিতের কথাগুলো কেমন জানি রহস্যজনক মনে হলো চৈতির কাছে। তার কথাগুলো কেমন যেন বারবার প্রতিধ্বনি হতে লাগলো চৈতির কানে। প্রচন্ড একটা ঝাঁকি অনুভূত হলো চৈতির শরীরে। সাথে সাথেই লাফিয়ে উঠল ঘুম থেকে জেগে উঠে সে নিজেকে বিছানায় আবিষ্কার করলো, আর একটা দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলল, যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। এটা একটা স্বপ্ন ছিল। পুরোহিতের দেওয়া বই থেকে চৈতি রাতের বেলায় অনেক মন্ত্র পাঠ করলো, আর যখন ঘুমাতে গেল তখন আবারও সেই একই স্বপ্ন দেখতে পেল। এ যেন ঠিক স্বপ্ন নয়, বাস্তবে চৈতি কোনো একটা জায়গায় গিয়ে তন্ত্র সাধনায় ব্যস্ত। কিন্তু চৈতির মনে একটাই প্রশ্ন,
কিভাবে সেই জায়গায় আসলো আর কোথায় বা আসলো, কিভাবেই বা ঘরে ফিরে গেল তার কিছুই মনে থাকে না। সকাল হলে চৈতিকে রাতুল জিজ্ঞেস করে, তুমি সারা রাত বিড়বিড় করে কি সব অদ্ভুত ভাষায় কথা বলছিলে? এসব ভাষা তুমি কিভাবে শিখলে আর কার সাথেই বা কথা বলছিলে? তখন চৈতি রাতুলের কথার জবাব না দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর বলে, আমি হয়তো ঘুমের ঘরে উল্টাপাল্টা বলেছি। এভাবেই কেটে গেল 1 সপ্তাহ, আর তার মাঝে চৈতির পুরো বইটি পড়া শেষ হয়ে গেল। এই 1 সপ্তাহে যতবার চৈতি মন্ত্র পাঠ করে ঘুমাতে গিয়েছে, ঠিক ততবারই সেই চিরচেনা তন্ত্রযজ্ঞের স্বপ্ন দেখেছে। সে ঘরে যখনই একা থাকে, সে ছাড়া আর কারো উপস্থিতি লক্ষ্য করে, যেন অদৃশ্য আত্মারা চৈতিকে দিন রাত এক করে অনিষ্টের হাত থেকে বাঁচানোর জন্য পাহারা দিচ্ছে। এসব অদৃশ্যের উপস্থিতি লক্ষ্য করে চৈতি যদিও ভয় পায়, কিন্তু সেই পুরোহিতের কথা মনে পড়ে, কারণ পুরোহিত বলেছিলেন তার সাথে অস্বাভাবিক অনেক কিছুই ঘটতে পারে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুরোহিতের বলা কথা অনুযায়ী ঠিক 1 সপ্তাহ পরেই আবারও আগমন ঘটল তার। পুরোহিত এসেই তাকে বলল, মা, অনেক ভালো করেছিস তুই। আমি জানতাম তুই পারবি, কেননা তোর ভেতর পুষে রাখা আগুন ও সব কুলাঙ্গারদের শেষ করার জন্যই তৈরি। এখন আমি যা বলছি তা ভয় না পেয়ে ভালো করে শোন। তোর জীবনের যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। এখন আর ওই সব নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন তোর চিন্তা করা উচিত কিভাবে সব কুলাঙ্গারদের একটা উচিত শিক্ষা দেওয়া যায়। এই দুনিয়াতে বেঁচে থাকলেও তোর এই জীবনের আর কোনো মূল্য নেই। শুধুমাত্র লাঞ্ছনা আর গঞ্জনা সহ্য করে বেঁচে থাকার কোনো মানেই নেই। তুই যে তন্ত্র সাধনার মাধ্যমে নিজেকে উৎসর্গ করতে যাচ্ছিস, এটি অনেক শক্তিশালী একটি সাধনা। তুই ইতিমধ্যেই এই সাধনার বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেছিস। এখন তুই নিজেকে কালিমায়ের কাছে আত্মবলিদান করে কালিমাকে খুশি করতে পারলেই তিনি তোর প্রতিশোধ নেবেন। আমি তোকে যেভাবে বলবো ওই নিয়ম মাফিক কাজ চালাবি আর নিজেকে উৎসর্গ করবি। স্বয়ং দেবদূত এসে তোর প্রতিশোধ নেবে আর এসব কুলাঙ্গারদের দুনিয়া থেকে বিদায় করবে। পুরোহিতের এসব কথা শুনে চৈতির গায়ে হিমশীতল একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ভয়ে আতকে তার শরীরটা শিউরে উঠল। পুরোহিতকে উদ্দেশ্য করে চৈতি বলে উঠল, না বাবা, আমি এইসব পারবো না। আমি ওইসব কুলাঙ্গারদের মৃত্যু কামনা করি, এটা ঠিক, কিন্তু আমি নিজেকে নিজে শেষ করে দেওয়ার মতো এতটা সাহস আমার নেই। আপনি আমাকে অন্য পথ দেখান, কিভাবে আমি তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারি। চৈতির কথা শুনে পুরোহিতের কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে গেল। পুরোহিত আবার বলল, মা, তুই কোনো চিন্তা করিস না। এই দুনিয়াতে বেঁচে থেকে তোর কোনো লাভ নেই। এই পাপিষ্ট চেহারা নিয়ে তুই কার কাছে মুখ দেখাবি? তোকে আমি যেই সাধনা দিচ্ছি, এটার মাধ্যমে তুই তোর নিজের প্রতিশোধ নিতে পারবি আর নিজেকে স্বর্গের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবি। বিধাতা হয়তো তোর কপালে এটাই লিখে রেখেছিলেন, এ জন্মে তোর জন্য দুনিয়াটাই নরক। আমি তোর জন্য আশীর্বাদ করি তুই যেন পরজন্মে মা দেবীর রূপ নিয়ে দুনিয়াতে আসিস। চৈতি একটু চিন্তিত চেহারায় পুরোহিতকে বলল সে ভেবেচিন্তে আগামীকাল তার মতামত জানাবে। আর বেশি কিছু না বলেই চৈতি একটা দৌড় দিয়ে পুরোহিতের সামনে থেকে ঘরের ভেতরে চলে গেল। পুরোহিত এক আকাশ সম পরিমাণ কষ্ট আর চিন্তা নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। চৈতি রুমে এসে দরজা বন্ধ করে একাকী অনেকক্ষণ কান্না করলো। পরক্ষণে চৈতি নিজেকে নিজে বোঝালো, আমি অন্তত আত্মহত্যা করার মতো মেয়ে নয়। যদি আত্মহত্যা করার থাকতো তাহলে সে কবেই করে ফেলতো। কিন্তু নিয়তির পরিহাস, চৈতি বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করলেও তার যে এই দুনিয়ায় সময় সংক্ষিপ্ত সে নিজেই জানতো না। অন্যদিকে রাতুলের 3 বন্ধু
রাকেশ, কেশব ও সুমিত, যারা সংঘবদ্ধ ধর্ষণ করেছিল চৈতিকে, সবাই বসে আড্ডা দিচ্ছিল। আর আড্ডার ফাঁকে সুমিত রাতুলকে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, তোর বাসায় যে সেদিন মেয়েটিকে উপভোগ করেছিলাম, সে কি এখনো আছে? আসলে এই জীবনে তো অনেক মেয়েরই সতীত্ব নষ্ট করেছি, কিন্তু এরকম তৃপ্তি আমি আর কোথাও পাইনি। তাই বলছিলাম যদি আর একবার। সুমিতের কথা শুনে রাতুল বলল, আরে মেয়েটি আছে, আমি তো ইচ্ছে মতো উপভোগ করছি প্রতিনিয়ত। যদি তোরা আবারও আবদার করিস, তাহলে তোদের আবদার কি আর আমি না করতে পারি নাকি? তাহলে চল, আজ রাতে আবারও মজা হবে। রাতুলের কথা শুনে সুমিত, রাকেশ ও কেশব অনেক উৎফুল্ল হয়ে উঠল। দেরি না করে তৎক্ষণাৎ চারজন রাতুলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে চৈতির শরীরটা আজ ভালো না, যার কারণে সে আজকে আর কোনো মন্ত্র বলল না। সে শুধু বসে বসে পুরোহিত বাবার কথাগুলো ভাবছিল। পুরোহিতের কথাগুলো চরম রহস্যজনক মনে হওয়ার কারণে সে কোনোভাবেই তার মতামত ঠিক করতে পারল না। এই বিষয় নিয়ে সে চিন্তা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। ঘুমের মাঝে সে স্বপ্নে দেখতে পেল চারটা হিংস্র হায়না তাকে পিছু পিছু তাড়া করছিল। চৈতি নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু সে বেশি দূর যেতে পারল না। হায়নার দল তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। চারটা হায়না চারপাশ থেকে তার উপর আক্রমণ করে বসলো, আর তার শরীর থেকে মাংসগুলো খুবলে খুবলে খেতে শুরু করলো। হাজার চেষ্টা করেও সে নিজেকে বাঁচাতে পারল না। অবশেষে দেখতে পেল সেই পুরোহিত এসে হাজির হয়েছে, আর সেই তাকে এই হায়নার দল থেকে জানে বাঁচিয়েছে। পুরোহিত বলল, মা, আমি আগেই তোকে বলেছিলাম এই হায়নার দল তোকে বাঁচতে দেবে না। তুই যদি এদের হাত থেকে সত্যিই বেঁচে থাকতে চাস, আত্মবলিদানই হলো তোর একমাত্র পথ। পুরোহিতের কথাগুলো যেন চৈতির কানে হাজারবার প্রতিধ্বনিত হলো। শরীরে একটা ঝাঁকি অনুভব হয়ে চৈতির ঘুমটা ভেঙে গেল। বুঝতে পারলো সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙতেই সে শুনতে পেল ঘরে বেশ কয়েকজন মানুষের কথা বলার শব্দ শোনা যাচ্ছে, যার কারণে বোঝা গেল কয়েকজনের উপস্থিতি রয়েছে। কথার আওয়াজগুলো তার কাছে চেনা চেনা মনে হলো। হ্যাঁ, সে ঠিকই বুঝতে পেরেছে এরা সবাই রাতুলের বন্ধু। তাদের কথা মনে হতেই চৈতির মরা আত্মাটা যেন কেঁপে উঠল। এই রাতের বেলায় তারা ঘরে এসেছে, মানে আজ নিশ্চিত চৈতির কপালে আবারও দুঃখ আছে। একটু পরেই রাতুল এসে হাজির হলো চৈতির রুমে। রাতুল বলল, কি করো তুমি? আমার বন্ধুরা এসেছে তোমাকে দেখতে। তারা নাকি তোমাকে অনেক মিস করছে, তাই সরাসরি দেখতে চলে এসেছে। দেখো, আজকে কোনো চিল্লাচিল্লি শুনতে চাই না। বাধ্য মেয়ের মতো তাদের আবদার মিটিয়ে দাও। তাদের খুশি করতে পারলে আমার অনেক লাভ। নিশ্চয়ই তুমি চাও না আমার কোনো ক্ষতি হোক। চৈতি মাথা নিচু করে রাতুলের সমস্ত কথাগুলো শুনছিল, আর একটু পরেই বলল, আপনি আমাকে এইভাবে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারার থেকে একেবারেই খুন করে ফেলুন। অন্তত এই নরক থেকে আমাকে চিরতরে মুক্তি দিন। চৈতির মুখে এইসব কথা শেষ হতে না হতেই রুমে প্রবেশ করলো রাতুলের তিন বন্ধু। রাতুলের কাঁধে তারা হাত দিয়ে বলল, কিরে বন্ধু, তুই কি তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিস নাকি? মানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আজ আমরা তাকে এমন সুখ দেব, সে পরবর্তীতে নিজ থেকেই আমাদেরকে বারবার চাইবে। আর তাছাড়া জোর করে আদায় করতে গিয়ে তার মায়াবী চেহারার আমাদের জন্য ঘৃণা ও তার আত্মচিৎকার দেখতে ভালোই লাগবে। এসব বলেই কেশব গিয়ে চৈতির ওপর ঝাঁপিয়ে পড়ল। চৈতি কেশবের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নানাভাবে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। কৈশব আর চৈতির মাঝে চলে ধস্তাধস্তি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল রাতুল সহ তার অপর দুই বন্ধু। এই দৃশ্য যেন হায়নার দল শিকার করতে ব্যস্ত, আর শিকারী নিজেকে বাঁচানোর জন্য ক্লান্ত।
চৈতির অনিচ্ছা সত্ত্বেও রাতুল সহ একে একে 4জন হিংস্র জানোয়ার জোরপূর্বক মনের খাইশ মিটে চৈতিকে উপভোগ করলো। তারা যাওয়ার আগে চৈতি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলেছিল, তোদের এই পাপ তোদের জীবনে করুণ পরিণতি ডেকে আনবে, এতটুকু জেনে রাখিস। এই কথা বলেই কাঁদতে কাঁদতে চৈতি অজ্ঞান হয়ে গেল। চৈতির যখন জ্ঞান ফিরে আসে সে দেখতে পেল অনেক বেলা হয়ে গেছে। জ্ঞান ফেরার পর তার মাথায় একটি কথাই মনে পড়ে, সেই স্বপ্ন আর পুরোহিতের কথা। তাই সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই নিল পুরোহিতের কথায় রাজি হবে। এই অপয়া জীবন নিয়ে বেঁচে থাকার থেকে মৃত্যুই শ্রেয়, বরং মৃত্যুই তার মুক্তির পথ। কেননা মৃত্যুর পর সে নিজেই প্রতিশোধ নিতে পারবে। অবশেষে বাড়িতে এসে হাজির হলো সেই পুরোহিত। পুরোহিত কিছু জিজ্ঞেস করার আগেই চৈতি বলল, বাবা, আমি আপনার কথায় রাজি, তবে আপনি নিশ্চিত করুন যে আমার আত্মবলিদানের পর আমি আমার প্রতিশোধ নিতে পারবো। চৈতির কথা শুনে পুরোহিত বলল, মা, তুই তো নিজের প্রতিশোধ নিতে নিজেকে উৎসর্গ করবি। তুই প্রতিশোধের কথা নিয়ে চিন্তা করবি না। তোর প্রতিশোধ নিতে স্বয়ং দেবদূত এসে রাতুল সহ 4জনের মৃত্যু নিশ্চিত করবে। দুনিয়াতে তাদের এমন মৃত্যু দেবে যা দেখে তোর আত্মা শান্তিতে স্বর্গবাসী হতে পারবে। তখন চৈতি বলল, ঠিক আছে বাবা, আমি নিজেকে উৎসর্গ করতে রাজি আছি, আমাকে কি করতে হবে বলুন। তখন পুরোহিত বলল, মা, তোর যত জ্ঞান অর্জন করা দরকার ছিল তা ইতিমধ্যেই করে নিয়েছিস, তোর কিছুই করতে হবে না। আজ রাতে শুধু তুই এই মন্ত্রগুলো পড়ে আমার নির্দেশনা অনুযায়ী কিছু কাজ করবি। রাতুল সহ তারা 4জনের পরনের জামার কিছু কিছু কাপড় সংগ্রহ করবি, আর ওই কাপড়গুলো দিয়ে ভিন্ন ভিন্ন 4টি পুতুল তৈরি করবি, আর ওই পুতুলের গায়ে আমার বলা মন্ত্র লিখে নিবি। আর যে বিছানায় তোর সাথে তারা অন্যায় কাজ করেছে সেখানে এই সরিষার দানাগুলো ছিটিয়ে দিবি, আর তোর শরীর কেটে রক্ত দিয়ে পুতুলগুলো রক্ত স্নান করাবি। এরপর পুতুলগুলো আগুনে এক এক করে পুড়িয়ে দিবি, তবে নিশ্চিত করবি পুতুলগুলো যাতে পুড়ে একেবারে ছাই হয়ে যায়, অন্যথায় এর কাজ হিতে বিপরীত হতে পারে। ঠিক আছে মা, এইসব কাজ সম্পন্ন করবি, তোর জন্য আমার আশীর্বাদ সব সময় থাকবে। এসব বলেই পুরোহিত চৈতিকে কিছু সরিষার দানা হাতে দেয় আর বেশ কয়েকটি মন্ত্র শিখিয়ে দেয়। চৈতি আর কিছু জিজ্ঞেস না করেই রুমে ফিরে আসে, আর পুরোহিত উল্টো দিকে রাস্তা ধরে। চৈতির সারা শরীরের রক্ত যেন প্রতিশোধের নেশায় টকবক করছিল। সে পুরো ঘর খুঁজে রাতুল সহ তার 4 বন্ধুর কাপড় সংগ্রহ করলো। এগুলো থেকে কিছু কিছু অংশ দিয়ে 4টি পুতুল তৈরি করলো, আর পুরোহিতের কথা অনুযায়ী মন্ত্রগুলো সেই পুতুলের গায়ে লিখে নিল, আর মন্ত্র জপ করতে করতে সরিষার দানাগুলো বিছানায় ছিটিয়ে দিল, আর এক এক করে পুতুলগুলো আগুনে পোড়াতে শুরু করলো। রাত হতেই চৈতি পুরোহিতের শিখিয়ে দেওয়া মন্ত্রগুলো জপ করতে আরম্ভ করলো। মন্ত্রগুলো পাঠ করার সময় চৈতি তার শরীরটা কেমন যেন ভারী অনুভব করতে শুরু করলো। হঠাৎ করে চৈতি কেমন জানি ব্ল্যাক আউট হয়ে গেল। স্বপ্ন কি বাস্তব সে কিছুই বুঝতে পারছিল না। সে দেখতে পেল একটা অচেনা জায়গায় এসে অবস্থান করছে। আশেপাশে কোথাও কোনো কোলাহল নেই, নির্জন নিশ্চুপ একটা জায়গা। সামনে চোখ পড়তেই দেখতে পেল দৈত্যাকার সেই মা কালীর প্রতিমা, আর অনুভব করলো পিছনে কেউ একজন এসেছে। পিছনে ফিরে দেখতে পেল মাথায় ঘোমটা দেওয়া কালো কাপড়ের সেই পুরোহিত, কিন্তু আগের বারের মতো পুরোহিতের চেহারাটা দেখা যাচ্ছিল না। চৈতি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কে ওখানে? কে আপনি? আপনি কি সেই পুরোহিত বাবা? আপনি এভাবে চেহারা ঢেকে রেখেছেন কেন? আর আমার সাথেই বা কি করতে চলেছেন? এটা কি বাস্তব নাকি আমি স্বপ্ন দেখছি? এমন সময় গম্ভীর কর্কশ কণ্ঠে সেই লোকটি বলে উঠল, তোকে বলে নেওয়ার জন্য মা কালী অপেক্ষায় আছে।
মা কালী আজ তোর রক্ত দিয়ে স্নান করবে। মা কালী আমাকে কথা দিয়েছেন, তোকে বলে দিলে মা কালী আমাকে শক্তিশালী করে দেবেন। সময় নষ্ট না করে মা কালীর সামনে বসে পড়, যাতে আমি তোকে উৎসর্গ করতে পারি। চৈতি সব কথা শুনে থরথর করে কাঁপতে শুরু করলো আর নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে ছুটে চলার চেষ্টা করলো। কিন্তু সে যেন সমস্ত শক্তি হারিয়ে অবশ হয়ে গেল। সে যেন নিজের শরীর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। পরক্ষণে চৈতির সামনে এসে হাজির হলো কালো কাপড়ের ঘোমটা দেওয়া সেই লোকটা, আর তার হাতে দৃশ্যমান হলো ইস্পাতের তৈরি লম্বা একটা তলোয়ার। লোকটি উচ্চস্বরে কতগুলো মন্ত্র পাঠ করতে শুরু করলো, আর সেই সাথে মনে হলো চারপাশ থেকে অনেকগুলো অদৃশ্য শব্দ সেই লোকটির সাথে একই মন্ত্র পাঠ করছিল। মন্ত্রের শব্দ তীব্র থেকে তীব্রতর হয়ে গেল। এসব শুনে ক্ষণিকের জন্য চৈতির মস্তিষ্ক যেন জমে গেল। হঠাৎ করেই চারপাশের পরিবেশটা ঘুটঘুটে অন্ধকারের রূপ নিল। কালবৈশাখীর মতো ঝড় বাতাস আরম্ভ হলো। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকে উঠল, আর মুহূর্তের জন্য আলোকিত হলো সেই জায়গাটি। আর সেই আলোয় চৈতি দেখতে পেল সেই আগের মতোই সামনে থাকা মা কালীর বিশাল আকার একটি প্রতিমা, আর পাশে দাঁড়ানো সেই লোকটি যার হাতে একটি লম্বা ধারালো তরোয়ার। চৈতির বুঝতে বাকি রইল না কি হতে চলেছে, তাই সে শেষবারের মতো সৃষ্টিকর্তার কাছে নিজের জীবনের সমস্ত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করল। এরপর কোনো এক অদৃশ্য শক্তি চৈতির মাথাটা নুইয়ে দিল প্রতিমার সামনে। পরক্ষণেই ঘটে গেল সেই হৃদয় বিতারক করুণ পরিণতি। কালো কাপড়ে ঘোমটা দেওয়া লোকটি তলোয়ার দিয়ে এক আঘাতেই চৈতির শরীর থেকে মাথাটি বিচ্ছিন্ন করে ফেলল। চৈতির শরীরে তলোয়ারের স্পর্শ হওয়ার আগেই চৈতির বুক ফাটা একটা আর্তনাদ সেই জায়গাটিকে ভারী করে তুলেছিল। চৈতির দ্বিখণ্ডিত শরীর থেকে ছিটকে গিয়ে রক্ত মা কালীর সেই প্রতিমার গায়ে পড়ল। এসব দৃশ্য দেখে সেই লোকটা বীভৎস চিৎকার করে একটা অট্টহাসি দিল। তার তীব্র হাসির শব্দে যেন সেখানে থাকা সকল অদৃশ্য আত্মা তার বশ্যতা স্বীকার করে নিল। এদিকে রাতুল সে রাতে বাড়ি ফেরেনি, কারণ তার বন্ধুরা মিলে তারা একটি পার্টিতে গিয়েছিল। পরদিন সকালে রাতুল বাড়ি এসে অনেক ক্লান্ত থাকার কারণে নিজের বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সেদিন প্রথমবারের মতো আশ্চর্যজনকভাবে রাতুল চৈতিকে স্বপ্নে দেখল। চৈতিকে এমন বীভৎস দেখাচ্ছিল যা দেখে রাতুল ভয়ে চিৎকার করে উঠল। রাতুল এত জোরে চিৎকার করেছিল, তার শব্দ শুনে বাড়ির সকল কর্মচারী ও দারোয়ান সহ রাতুলের রুমে এসে হাজির হয়েছিল। রাতুলের ঘুম ভাঙলে সে দেখতে পেল সবাই এসে তার সামনে দাঁড়িয়ে আছে। রাতুলকে সবাই কি হয়েছে জিজ্ঞেস করলে সে জানালো সে একটি খারাপ স্বপ্ন দেখেছে, আর তার কর্মচারীর কাছে চৈতির কথা জিজ্ঞেস করলো। সবাই জানালো চৈতি গতকাল থেকে রুম হতে বের হয়নি। তার রুমের ভেতর থেকেই তালা দেওয়া, যার কারণে কেউ ভেতরে যেতে পারছিল না। সবার কথা শুনে রাতুল চৈতিকে একবার দেখতে চাইলো, তাই সবাইকে নিয়ে চৈতির দরজায় অনেকবার নক করলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এরপর এক প্রকার বাধ্য হয়েই দরজা ভাঙার ব্যবস্থা করলো। দরজা ভেঙে ভিতরে যেতেই সবাই ভয়ে আঁতকে উঠল। উপস্থিত সবাই দেখতে পেল বিছানায় পড়ে আছে চৈতির দ্বিখণ্ডিত গলাকাটা লাশ। এই দৃশ্য দেখে কেউ লাশের ধারে কাছেও গেল না। রাতুল দেরি না করে পুলিশকে খবর দিল। পুলিশ এসে তদন্ত করে নোট করে নিয়ে গেল, সাথে করে চৈতির লাশটিও নিয়ে গেল। রাতুলের অনেক ক্ষমতা, যার কারণে রাতুলের কথা অনুযায়ী চৈতির লাশটি বেওয়ারিশ লাশ হিসেবে শেষকৃত্য করার হুকুম দিল। রাতুলের ক্ষমতার কাছে আইন যেন কিছুই করতে পারল না। এমনকি এই মামলা নিয়ে বেশি কিছু তদন্তও করা গেল না। এরপর কেটে গেল বেশ কিছুদিন। সবকিছু আগের নিয়মেই স্বাভাবিকভাবেই চলছিল। একদিন হঠাৎ করেই ঘুমের মাঝে রাতুল অনেক বীভৎস স্বপ্ন দেখতে পেল। একটা ছায়ামূর্তি বারবার এসে তার গলা চেপে ধরছে আর তাকে বাজেভাবে অভিশাপ দিয়ে যাচ্ছে।
এসব স্বপ্ন দেখে তার ঘুম ভাঙলেও গলার চাপটা সে ভালোভাবে অনুভব করছিল। সে সামান্য একটা স্বপ্ন ভেবেই সেদিনের মতো বিষয়টি ভুলে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু নিয়তির পরিণাম এতটা ভয়ঙ্কর রাতুল সেদিন উপলব্ধি করতে পেরেছিল। ঘুমাতে গেলে প্রতি রাতে সে একই স্বপ্ন আর একই জিনিস অনুভব করতে শুরু করলো। তাই সে উপায় না পেয়ে তার বাকি 3 বন্ধুর সাথে বিষয়টি শেয়ার করলো। আশ্চর্যজনকভাবে তার 3 বন্ধু রাতুলের কথা শুনে হাঁ করে একে অপরের দিকে তাকাতে শুরু করলো। তারপর এক এক করে 3 জনেই বলে উঠল তাদের সাথেও এই একই ঘটনা ঘটে চলেছে কিছুদিন ধরে। কিন্তু কেউ কখনো সেই ছায়ামূর্তির চেহারা দেখতে পাচ্ছিল না। শুধু এতটুকুই বুঝতে পারছিল এটি একটি নারী ছায়ামূর্তি। হতে পারে কোনো কোইন্সিডেন্ট, দুজনের সাথে একই স্বপ্ন, কিন্তু 4 জনের সাথে একই স্বপ্ন, একই ঘটনা কিভাবে ঘটতে পারে? এই বিষয় নিয়ে তারা 4 বন্ধু খুবই উদ্বিগ্ন হয়ে গেল। তখন কেশব বলল, আচ্ছা, কিছুদিন আগে তো চৈতির মৃত্যু হয়েছে, আর আমরা কেউ জানি না তার মৃত্যু কিভাবে হয়েছে। শুধু এতটুকুই জানি চৈতির মৃত্যু অবশ্যই কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। তাহলে কি কোনোভাবে এসবের পিছনে চৈতির হাত রয়েছে? কেশবের কথা শুনে বাকি 3 বন্ধু বলল, না না, এটা কোনোভাবেই হতে পারে না। একজন মৃত মানুষ কিভাবে আমাদের সাথে এইসব করবে? হয়তো আজকাল আমরা পাপকর্ম বেশি করছি, যার কারণে হয়তো বিধাতা চাইছেন আমরা এসব থেকে বিরত থাকি। তাই তিনি আমাদের জন্য স্বপ্নে মাঝে মাঝে এসব ইঙ্গিত দিচ্ছেন। রাতুল একটা মুচকি হেসে দিয়ে বলল, পাপ কাজ কি আমরা নতুন করছি নাকি? সেই ছোটবেলা থেকেই তো হাজার রকম পাপ করেছি। কই, আমাদের তো কোনো সমস্যা হয়নি। আর এসব হয়তো কোনো কারণে আমরা স্বপ্নে দেখছি। এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপাতত বাদ দেই বিষয়টা। সেই রাতে ঘুমাতে গিয়ে কেশব আবারও সম্মুখীন হলো সেই একই স্বপ্নের। স্বপ্নের ভয়াবহতা ছিল অনেক, যার কারণে এক পর্যায়ে ঘুম ভেঙে যায় কেশবের। ঘুম ভাঙার পরে কেশবের পুরুষাঙ্গে চরম ব্যথা অনুভব করে। কেশব অনুভব করলো তার পুরুষাঙ্গ থেকে অনবরত রক্ত ঝরছে, যা দেখে সে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। সাথে সাথে ডাক্তার ডেকে আনা হলো, কিন্তু ডাক্তার কোনো সমস্যা পেল না। তাই রক্ত বন্ধ হওয়ার জন্য কিছু সাধারণ মেডিসিন দিয়ে চলে গেল। এরপর থেকেই রাতের একটা নির্দিষ্ট সময়ে কেশব সেই স্বপ্ন দেখতে পেত, আর পুরুষাঙ্গ থেকে কিছু সময় ধরে রক্তক্ষরণ হতো। কেশব বিষয়টি রাতুল সহ আর বাকি বন্ধুদের জানালে তারা ভালো কোনো ডাক্তার দেখানোর পরামর্শ দেয়। কেশব এই বিষয়টি কোনোভাবেই ডাক্তারি বিষয় বলে মেনে নিতে পারছিল না, কারণ সে প্রতি রাতে একই স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখার সাথে সাথেই তার এই অস্বস্তিকর বিষয়টি শুরু হয়। কেশব কয়েকদিনের মাঝেই শরীরের প্রায় সক্ষমতা হারিয়ে ফেলে। কেশবের শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে সে হাঁটাচলা পর্যন্ত করতে পারছিল না। হঠাৎ করে একদিন কেশব নিখোঁজ হয়ে যায়। সবাই খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে রাতুল সহ তার বন্ধুদের বিষয়টি জানালো। সবাই মিলে বিভিন্ন জায়গায় কেশবের খোঁজ খবর নিল, কিন্তু কোথাও পাওয়া গেল না। এক রাখালের খবর অনুযায়ী কেশবের ঝুলন্ত লাশ পাওয়া গেল এলাকার পাশে এক পরিত্যক্ত মন্দিরে। মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা 100 বছরের পুরনো এক বট গাছের ডালে গলায় দড়ি দেওয়া অবস্থায় কেশবের লাশ পাওয়া গেল। তাহলে কি কেশব নিজেই আত্মহত্যা করলো? না, এর উত্তর কারো কাছেই নেই। পুলিশ লাশ নিয়ে গেল, সাথে তদন্তও করা হলো, কিন্তু এই মৃত্যুর কারণ খুঁজে বের করা গেল না। তাই পুলিশও বাধ্য হয়ে আত্মহত্যা বলে বিষয়টি ওখানেই ধামাচাপা দিয়ে দিল। সুমিত, রাকেশ ও রাতুল 3 বন্ধু কেশবের জন্য অনেক চিন্তিত ছিল, কিন্তু পরিশেষে তারাও কেশবের মৃত্যুটি স্বাভাবিক বলেই ধরে নিল। কয়েকদিন কেশবের জন্য শোক প্রকাশ করলো, এরপর ঠিকই স্বাভাবিক জীবনে ফিরে গেল সবাই। সুমিতের বদ চরিত্রের কোনো পরিবর্তন হলো না। নিজের পুরনো অভ্যাসের তাগিদে সে গেল নষ্টা পল্লীতে। পল্লীর এক মহিলার সাথে নিজের বাসনা পূরণে ব্যস্ত হয়ে পড়ল।
হঠাৎ করেই সুমিতের পুরুষাঙ্গে অসহ্য যন্ত্রণা অনুভূত হলো। এমন যন্ত্রণা সুমিত জীবনে এর আগে কখনোই উপলব্ধি করেনি। সুমিতের মনে হলো এই যেন তার জীবনের সেরা কষ্টদায়ক মুহূর্ত। একটু পরেই সুমিত খেয়াল করলো তার পুরুষাঙ্গ থেকে অনবরত রক্ত ঝরে যাচ্ছে। এই দৃশ্য দেখে সুমিত অনেক বেশি ভয় পেয়ে গেল, কেননা ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে গেল তার বন্ধু কেশবের কথা। কেশবের মৃত্যুর পূর্বে তার এমন সমস্যা দেখা দিয়েছিল। তাহলে কি এইটা কি দুজনের মাঝে কোনো যোগসূত্র রয়েছে? সুমিত নিজেকে নিজে প্রশ্ন করলো। সুমিত অনেক ডাক্তার কবিরাজ দেখালো, কিন্তু আশানুরূপ কোনো ফলাফল পাচ্ছিল না। সুমিতের এমন করুণ কষ্টের কথা শুনে রাতুল ও রাকেশ সুমিতের বাড়িতে গেল। সুমিতের এমন কষ্ট দেখে রাতুল ও রাকেশ অনেক বেশি ভয় পেয়ে গেল, কেননা তখনও রাতুল ও রাকেশ সাথে সেই ভয়ঙ্কর স্বপ্ন ঘটেই যাচ্ছিল। তারা একে অপরকে বলাবলি করছিল, তাহলে কি আমরা একে একে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি? আমরা কি তাহলে চৈতির সাথে যেই অন্যায় করেছি তার পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি? সুমিতের এমন পরিস্থিতিতে তার এলাকার এই বিষয়টি নিয়ে সবখানেই জানাজানি হয়ে গেল। তার এক প্রতিবেশী একজন তান্ত্রিকের সন্ধান দিয়ে বলল তার কাছে থেকে চিকিৎসা নিতে। সুমিত বেঁচে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছিল, তাই সে প্রতিবেশীর কথা অনুযায়ী তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক সুমিতের সমস্ত কথা শুনে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে অদৃশ্য কারোর সাথে কিছুক্ষণ কথা বলল। এরপর তান্ত্রিক সুমিতের বিষয়ে অপারগতা প্রকাশ করলো। তান্ত্রিক বলল এই কাজ তাকে দিয়ে হবে না। সুমিতের পাপ সুমিতকে আজকের এই পরিস্থিতিতে নিয়ে এসেছে। সুমিতের মৃত্যু এর একমাত্র সমাধান। সুমিত এক বুক হতাশা নিয়ে তান্ত্রিকের কাছ থেকে বাড়ি ফিরে এলো। যত দিন গড়াতে লাগলো সুমিত ধীরে ধীরে কঙ্কালে পরিণত হতে শুরু করলো। খাওয়া দাওয়া বন্ধ হওয়ার সাথে সাথে সুমিতের কথা বলাও যেন বন্ধ হয়ে গেল। কাউকে কিছু বলতে পারতো না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। এদিকে রাতুল ও রাকেশ ঘুমাতে গেলে প্রতিদিন রুটিন মাফিক সেই একই স্বপ্ন দেখে যাচ্ছিল। একটা নারী ছায়ামূর্তি তাদের তাড়িয়ে বেড়াচ্ছিল। তার স্বপ্নের মাঝেই তার আক্রমণের শিকার হচ্ছিল। একদিন সকালবেলায় সুমিতকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। সবাই মিলে পুরো গ্রাম খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পেল না। এসবের মৃত্যুর সাথে সুমিতের যোগসূত্র খুঁজতে কেউ কেউ চলে গেল সেই পরিত্যক্ত কালী মন্দিরে। খুঁজতে যাওয়া সবার ধারণা ঠিকই হলো। সেই বটগাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল সুমিতের লাশ। কিন্তু সুমিতের লাশ অক্ষত ছিল না, ক্ষত বিক্ষত। কেমন বীভৎস অবস্থা করেছে সুমিতের পুরো শরীর। দেখেই বোঝা যাচ্ছে এটি কোনো মানুষের কাজ না, হয়তো কোনো ক্ষুধার্ত হিংস্র জানোয়ার আক্রমণ করেছিল তার উপর। কিন্তু একটা জানোয়ার চাইলেই তো আর এভাবে গলায় ফাঁসি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দিতে পারে না। আগের মতোই সুমিতের বিষয়টিও রহস্য থেকে গেল। খবর পেয়ে সুমিতকে দেখতে এলো রাকেশ ও রাতুল। তাদের বন্ধুর এমন বিভৎস অবস্থা দেখে তারা নিজেরাও ভয় পেয়ে গিয়েছিল। তাদের আর বুঝতে বাকি রইল না তাদের পাপের ফল কেশব ও সুমিতের এই অবস্থা করেছে। তার মানে এইবার রাকেশ ও রাতুলের পালা। সুমিতের মৃত্যুর কিছুদিন পর রাকেশ কেমন যেন উন্মাদের মতো আচরণ শুরু করলো। সে সবসময় আকাশের দিকে তাকিয়ে ও অদৃশ্য কিছুকে ইঙ্গিত করে ভয়ের তো কাঁপা কাঁপা কণ্ঠে বলতো, ওই যে আসছে, আমাকে নিয়ে যেতে আসছে, সে আমাকে বাঁচতে দেবে না। কেশব ও সুমিতকে সে ভয়াবহ মৃত্যু দিয়েছে। চলে যা তুই, আমাকে বাঁচতে দে, আমাকে ক্ষমা কর। রাকেশের এমন করুণ অবস্থা দেখে রাতুল অনেক ভয় পেয়ে দিন কাটাচ্ছিল। হয়তো কে জানে এরপর তার পালা আসবে। রাতুল নিজের জীবন ও বন্ধু রাকেশকে বাঁচানোর জন্য বিভিন্ন মন্দিরে মন্দিরে ধর্ণা দিতে লাগলো। বিভিন্ন পুরোহিতের সহায়তা চাইলো, অনেক তান্ত্রিকের সহায়তাও নিল সে। রাতুলের কথা শুনে প্রথমে সবাই কাজ করতে চাইলেও পরবর্তীতে কিছু একটা ইঙ্গিত পেয়ে তারা এই কাজ করতে অস্বীকার করে। রাতুল সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে ধার্মিক হওয়ার চেষ্টা করলো। সে বিভিন্ন মন্দিরে দান দক্ষিণা করতে শুরু করলো, অসহায় গরিবদের সহায়তার হাত বাড়িয়ে দিল।
তার স্বপ্নে আসা সেই ছায়ামূর্তির কাছে বারবার করে তার প্রাণ ভিক্ষা চাইছিল। রাতুল বুঝতে পেরেছিল তারা চৈতির সাথে যেই অমানবিক নির্যাতন করেছে তার ওই ফল আজ তাদের ভোগ করতে হচ্ছে। এদিকে কিছুদিন পর রাকেশের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। সে হঠাৎ করেই ঘরবাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। রাতুল সহ রাকেশের বাড়ির লোকজন তার অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। এলাকার সেই পরিত্যক্ত মন্দিরে রাকেশের বাড়ির লোকজন বারবার গিয়ে দেখে আসতো ওখানে রাকেশের লাশ পাওয়া যায় কিনা, কিন্তু সবাইকে হতাশ করে রাকেশের কোনো হদিস পাওয়া গেল না। রাতুলও কোনো এক গোপন রোগে আক্রান্ত হয়ে পড়েছে, আর এই রোগের চিকিৎসা করার জন্য বিভিন্ন দেশ বিদেশে ঘুরেও তার কোনো সঠিক সমাধান বের করতে পারল না। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও রাতুলের সঠিক রোগ নির্ণয় করতে ডাক্তার ব্যর্থ হলো। দীর্ঘদিন ব্যয়বহুল চিকিৎসার কারণে রাতুলের অর্থ সম্পত্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল। বিদেশে গিয়ে চিকিৎসা নেবে এমন আর সম্পত্তিও তার অবশিষ্ট ছিল না। একটা সময় ক্ষমতার দাপট আর টাকার অহংকারে সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। অনেক তান্ত্রিক, কবিরাজ ও পুরোহিতের শরণাপন্ন হয়েছে রাতুলের গোপন রোগের চিকিৎসার জন্য, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেনি। রাতুল যেন জীবিত থেকেও মরা। তাকে দেখলেই বোঝা যায় তার শরীরে বিন্দুমাত্র রক্ত অবশিষ্ট নেই। চামড়ায় মোড়ানো কঙ্কাল দেহটির ভেতরে শুধুমাত্র নিঃশ্বাসটি অবশিষ্ট রয়েছে। আর এদিকে প্রতিনিয়ত ঘুমের মাঝে স্বপ্নে এসে সেই নারী ছায়ামূর্তির অত্যাচারও চলমান রয়েছে। রাতুল এমন কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে না পেরে ছায়ামূর্তিটির কাছে বারবার মৃত্যু প্রার্থনা করে যাচ্ছিল, কিন্তু রাতুলকে ছায়ামূর্তিটি একই কথা বলে যাচ্ছিল। তোকে আমি আগেই বলেছিলাম তুই আমার কাছে মৃত্যু কামনা করবি, কিন্তু তোর মৃত্যু এত সহজ হবে না। রাতুল যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, সেই অন্তিম মুহূর্তে এসে রাতুলের একজন পরিচিত ব্যক্তি গুরু জগন্নাথ তান্ত্রিকের সন্ধান দেয়। সেই ব্যক্তি রাতুলকে বলে গুরু জগন্নাথ তান্ত্রিকের সাথে একবার দেখা করে কথা বলতে। হয়তো তিনি রাতুলের সমস্যার সমাধান করেও দিতে পারে, কেননা গুরু জগন্নাথ তান্ত্রিকের এরকম অনেক কাজের প্রমাণ রয়েছে। রাতুল গুরু জগন্নাথ তান্ত্রিকের নাম শুনে কেমন যেন একটা ভরসার আভাস পেয়েছে। তাই সে দেরি না করে গুরু জগন্নাথ তান্ত্রিকের ঠিকানা নিয়ে পৌঁছে যায় সেখানে। রাতুল সেখানে গিয়ে গুরু জগন্নাথের সহকারীর সাথে জানতে পারে গুরু জগন্নাথ একটা কাজে সমাধান করতে নেপালে গিয়েছে, আসতে কয়েকদিন সময় লাগতে পারে। সহকারীর কথা শুনে রাতুল হতাশ হলেও সেই গুরু জগন্নাথ তান্ত্রিকের জন্য অপেক্ষা করবে বলে জানায়। গুরু জগন্নাথের বাড়িতে অবস্থান নেয় রাতুল। একদিন, 2 দিন করে টানা 1 সপ্তাহ গুরু জগন্নাথের জন্য অপেক্ষা করার পর তিনি ফিরে এলেন। গুরু জগন্নাথ রাতুলের কাছে এসে সমস্যার কথা জানতে চাইলে রাতুল অপকটে তার পূর্বের সকল পাপ কাজের কথা স্বীকারোক্তিমূলকভাবে জানায়, আর তার বন্ধু ও তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। গুরু জগন্নাথ রাতুলের কথা শুনে বলে, তুমি ও তোমার বন্ধুরা অনেক অপকর্ম করেছ, যার মাসুল তোমাদের জীবনের বিনিময়ে দিয়ে দিচ্ছ। এখন আমার কাছে আসলে কেন? আমি অপশক্তির বিরুদ্ধে কাজ করি। কোনো নিরীহ মানুষের প্রাণ যাবার সংখ্যা থাকলে তাদের সহায়তা করি। তবে তোমাদের অপকর্মের সমর্থন করে যদি আমি এই কাজ করি, তাহলে এটা হবে আমার অর্জিত জ্ঞানের পরিপন্থী। তাই আমি বলবো, তুমি যেভাবে এসেছো সেভাবেই ফিরে যাও। এ ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। গুরু জগন্নাথের কথা শুনে রাতুল কান্নায় ভেঙে পড়ল। সমস্ত পাপ কর্মের জন্য ক্ষমা চেয়ে গুরু জগন্নাথের পায়ে ধরে বসে পড়ল। রাতুল বলল, আমি জানি আমি পাপী। আমি অতীতে অনেক পাপ করেছি। আমি টাকা ও ক্ষমতার বলে এতটাই অহংকারী ও অন্ধ হয়ে গিয়েছি, কোনটা সঠিক কোনটা ভুল আমি পরখ করতে পারিনি। দয়া করে আপনি আমাকে বাঁচান।
আপনি ছাড়া আমার আর কোনো ভরসা নেই। রাতুলের কথা শুনে জগন্নাথের মনে কিছুটা মায়া হলো, কিন্তু সে এভাবে একটা অন্যায়কে তো আর প্রশ্রয় দিয়ে কোনো কাজ করতে পারে না। সে সিদ্ধান্ত নিল আগে এই বিষয়টি নিয়ে তার সহকারী জিন দ্রাবিনের সাথে কথা বলবে। তাই সে রাতুলকে আরো একটা দিন অপেক্ষা করতে বলল, আর আজ রাতে সে সিদ্ধান্ত নিয়ে এই পরের দিন সকালে জানাবে বলল। তাই পরিকল্পনা অনুযায়ী সেই রাতে দ্রাবিনকে আমন্ত্রণ করা হলো। গুরু জগন্নাথের রুমে দ্রাবিনের উপস্থিতির সাথে সাথে রুমের টেম্পারেচার অনেক বেড়ে গেল। দ্রাবিনের ওপর গুরু জগন্নাথের এতটাই আস্থা, সে মনে করে দ্রাবিন আসার সাথে সাথে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। গুরু জগন্নাথ দ্রাবিনকে কিছু বলার আগেই দ্রাবিন বলে উঠল, গুরু, রাতুল নামের এই লোকটি এখানে কি করছে? এই পাপিষ্ট রাতুলের অনেক আগেই মৃত্যু হওয়ার কথা ছিল। তুমি ভুলেও এই লোকের কোনো সাহায্য করার কথা বলবে না। তখন গুরু জগন্নাথ বলল, দেখো দ্রাবিন, আমি তোমাকে আমন্ত্রণ করার একটাই উদ্দেশ্য। আমি শুধুমাত্র জানতে চাই রাতুলের সাথে কি হচ্ছে, আর কেনই বা হচ্ছে, আর রাতুলের দুই বন্ধু কিভাবে মারা গেল, আর অপর বন্ধুর কোনো খবর নাই, সে কোথায় আছে। যদিও আমি রাতুলের কথা শুনে তাকে সাহায্য না করার ব্যাপারে বলেছি, কিন্তু আমি চাইছি এসব সমস্যার উৎপত্তি কোথায় তা জানতে। হতে পারে আমরা যা দেখছি তার অন্তরালে ভিন্ন কিছু ঘটতে পারে। তাই তুমি দয়া করে একটু খবর নিয়ে দেখো। গুরু জগন্নাথের কথা শুনে দ্রাবিন বলল, ঠিক আছে গুরু, তুমি যেটা ভালো মনে করছো সেখানে আমি দ্বিমত পোষণ করতে পারছি না। আমি যাচ্ছি সমস্ত খবর নিতে, দেখি এসবের রহস্য কি। কথা বলেই দ্রাবিন আবারও অদৃশ্য হয়ে গেল, আর টানা কয়েক ঘন্টা অপেক্ষার পর দ্রাবিন ফিরে এলো। আপনারা হয়তো জানেন, দ্রাবিনের শক্তিমত্তা ছিল ভিন্ন রকম। সে সমস্যার সমাধানের কথা মুখে বলার চাইতে গুরু জগন্নাথকে দেখিয়ে দিত বেশি, আর এই কারণে গুরু জগন্নাথের সমস্যাগুলো সমাধান করতে অনেক সহজ হতো। তখন গুরু জগন্নাথকে উদ্দেশ্য করে দ্রাবিন বলল, গুরু, তুমি চোখ বন্ধ করো। আমি তোমার সামনে রাতুল ও তার বন্ধুদের অতীত দেখানোর চেষ্টা করছি। গুরু জগন্নাথ চোখ বন্ধ করেই তার সামনে দেখতে পেল চৈতি, রাতুল ও তার তিন বন্ধুর কৃতকর্ম ও তাদের ফলাফল। দেখা যাচ্ছে এই ঘটনাগুলোর মাঝে এক পক্ষ অনেক বেশি সুবিধা নিয়েছে, আর সে হলো চৈতির সাহায্য করা ওই পুরোহিত। পুরোহিত লোকটি মন্দিরের একজন সাধারণ পুরোহিত ছিল। একসময় তার মাথায় ভূত চাপলো শক্তিশালী হওয়ার। সে অদৃশ্য শক্তির অধিকারী হওয়ার জন্য উঠে পড়ে লাগলো। সে বিভিন্ন মন্ত্রের অপব্যবহার করে অদৃশ্য অপশক্তিদের বশ করে তার শক্তি বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছিল। সে আরো বেশি শক্তি অর্জনের জন্য যখন অদৃশ্য শক্তির কাছে আকুতি জানালো, তখন অদৃশ্য শক্তি একটি নরবলি চাইল। কিন্তু সেই নরবলি হবে শর্ত সাপেক্ষে। অবশ্যই সেটি হতে হবে একজন যুবতী নারী, যে কিনা নিজের স্বইচ্ছায় নিজেকে সেসব অদৃশ্য শক্তির কাছে বলি দিয়ে দেবে। অদৃশ্য শক্তির এসব কথা শুনে সেই পুরোহিত খোঁজ করতে শুরু করলো একজন যুবতী নারীর, আর সেই পুরোহিতের বশ্যতা স্বীকার করা অদৃশ্যের দ্বারা জানতে পারে চৈতির মনের খবর। তাই পুরোহিত সেই সুযোগ হাতছাড়া না করে সরাসরি চলে এসেছিল চৈতির কাছে। পুরোহিত চৈতির অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে চৈতিকে রাজি করায় আত্মবলিদানের জন্য। রাতুল ও তার বন্ধুদের পৈশাচিক যন্ত্রণায় চৈতি নিরুপায় হয়ে প্রতিশোধের নেশায় মত্ত হয়ে যায়, আর এক প্রকার বাধ্য হয়ে পুরোহিতের ফাঁদে পা দেয়। পুরোহিত চৈতির শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারে চৈতিকে রাজি করায়। চৈতির
মৃত্যুর পূর্বে সে রাতুল সহ তারা 4 বন্ধুর কাপড় দিয়ে যেই পুতুলগুলো বানিয়ে আগুনে পুড়িয়েছিল, তার মধ্যে রাতুলের কাপড় দিয়ে বানানো সেই পুতুলটি পুরোপুরি পোড়ানো হয়নি, যার কারণে রাতুলের বাকি 3 বন্ধুর মৃত্যু নিশ্চিত হলেও রাতুল যন্ত্রণায় দিনের পর দিন পার করছে, কিন্তু তার মৃত্যু সহজে হচ্ছে না। গুরু জগন্নাথ আরও দেখতে পেল রাকেশের খোঁজ পাওয়া না গেলেও তার কঠিন মৃত্যু হয়েছে। রাতুলের বন্ধুদের যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছে সেই পুরোহিতের বশ্যতা স্বীকারকারী অদৃশ্য আত্মাগুলো। কিন্তু তারা বারবার যে ছায়ামূর্তিকে স্বপ্নে আক্রমণ করতে দেখত, সেটি ছিল চৈতির অতৃপ্ত আত্মা। চৈতির আত্মা ইহকাল থেকে মুক্তি পেতে চাইলেও সেটা সম্ভব হচ্ছিল না, কারণ মৃত্যুর পর চৈতির শরীর ছিল মন্ত্রে আবদ্ধ করা। চৈতির মৃত্যুর পর পুলিশ যখন তার দ্বিখণ্ডিত শরীর নিয়ে গিয়েছিল, তখন রাতুল আদেশ করেছিল যেন তার শেষকৃত্য করা না হয়। হয়তো ধর্মীয় বিধান অনুসারে চৈতির শেষকৃত্য সম্পন্ন করলে চৈতির অতৃপ্ত আত্মা ইহকালে ঘোরাঘুরি করত না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চৈতির দ্বিখণ্ডিত শরীর এখনো পড়ে আছে মর্গের কোনো একটা কোণে। যতদিন পর্যন্ত চৈতির দ্বিখণ্ডিত শরীরের শেষকৃত্য শেষ করা না হবে, তার আত্মা ঘুরে ঘুরে রাতুলকে কষ্ট দেবে। আর রাতুলের কাপড় দিয়ে বানানো সেই পুতুল সম্পূর্ণ পুরো ছাই না হওয়ার কারণে পুরোহিতের বশ্যতা স্বীকারকারী সেই সকল অদৃশ্য আত্মা রাতুলকে হত্যা করতে পারছে না। চোখের সামনে সব অতীত দেখতে পেয়ে গুরু জগন্নাথ কিছু সময়ের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। তখন গুরু জগন্নাথ দ্রাবিণকে উদ্দেশ্য করে বলল, এখন যেভাবেই হোক চৈতির আত্মাকে ইহকাল থেকে মুক্তি দিতে হবে। মেয়েটি দুনিয়াতে বেঁচে থাকতে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে বেঁচেছিল, আর এখন মরে গিয়েও অনেক কষ্টে আছে। তার আত্মাকে মুক্তি দেওয়া এখন আমাদের দায়িত্ব। আর রাতুল নিজের ভুল বুঝতে পেরেছে, তাছাড়া যা হারানোর সবকিছুই হারিয়েছে। সে এখন বেঁচে থেকেও মৃত। এখন আমি যদি রাতুল ও চৈতির আত্মাকে সাহায্য না করে ওই দুষ্ট পুরোহিতের হাতে ছেড়ে দেই, তাহলে আমার সমস্ত অর্জিত জ্ঞান প্রশ্নবিদ্ধ। তখন গুরু জগন্নাথকে উদ্দেশ্য করে দ্রাবিণ বলল, দেখো গুরু, তোমার কথায় যুক্তি আছে। আমিও চাই ওই দুষ্ট পুরোহিতের খারাপ উদ্দেশ্য যেন সফল না হয়, কিন্তু রাতুলের পাপ কর্মের জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তাই আমি চেয়েছিলাম রাতুলকে কোনো সাহায্য না করে তার মতো করেই ছেড়ে দিতে। এখন তুমি যদি মানবিক দিক চিন্তা করে তার সাহায্য করতে চাও, তাহলে তো আমি আর দ্বিমত করতে পারি না। তুমি আগামীকাল রাতুলকে নিয়ে সেই মর্গে গিয়ে দ্বিখণ্ডিত লাশ বের করে এনে তার শেষকৃত্য সম্পন্ন করো। এর মাধ্যমে চৈতির আত্মা মুক্তি পাবে, আর তার সাথে সাথে রাতুলের সঙ্গে ঘটে যাওয়া সেই অতিপ্রাকৃত স্বপ্নেরও অবসান ঘটবে। আর সেই দুষ্ট পুরোহিতের বিষয়টা আমার উপর ছেড়ে দাও। পুরোহিত আর তার সাথে থাকা অদৃশ্য শক্তিদের সাহায্য করা আমার দায়িত্ব। গুরু জগন্নাথের উদ্দেশ্যে এই কথাগুলো বলেই দ্রাবিণ সেদিনের মতো বিদায় নিল। পরদিন সকাল হতেই রাতুলকে নিয়ে গুরু জগন্নাথ মর্গের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে চৈতির লাশ বের করে এনে ধর্মীয় অনুশাসন অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করল। গুরু জগন্নাথ রাতুলকে বলল, তুমি এই যাত্রায় বেঁচে গেলে। প্রথমে আমি চেয়েছিলাম তোমাকে কোনো সাহায্য না করতে, কিন্তু তোমার চোখের পানি আমার মনকে গলিয়ে নিয়েছে। এখন বাড়ি ফিরে যাও আর তোমার পূর্বের পাপের জন্য প্রায়শ্চিত্ত করো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো পরকালে যেন তোমাকে ক্ষমা করে দেন।
গুরু জগন্নাথের কাছে রাতুল কৃতজ্ঞতা স্বীকার করে সেখান থেকে বাড়ির পথে রওনা দেয়। দ্রাবিণের বলা কথা অনুযায়ী গুরু জগন্নাথ তার সমস্ত কাজ সম্পন্ন করে। দ্রাবিণও হয়তো উচিত শিক্ষা দিয়েছে সেই দুষ্ট পুরোহিত তার বশ্যতা স্বীকার করার সকল অদৃশ্য শক্তিকে, কেননা দ্রাবিণের শক্তিমত্তা নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ নেই। এভাবেই শেষ হয়ে গিয়েছিল চৈতির জীবন। কে জানে, বিধাতা হয়তো অসহায় ও নির্মমতা দিয়ে সাজিয়ে এভাবেই লিখেছিল চৈতির জীবনের গল্প। পাপ যে কাউকে ছাড় দেয় না তার জ্বলন্ত প্রমাণ রাতুল সহ তার তিন বন্ধু। অসহায়ের উপর ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক কিছু আদায় করে নিলেও প্রকৃতি কিন্তু ছাড় দেয় না। এই ঘটনায় তার জলজ্যান্ত প্রমাণ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গুরু জগন্নাথ তান্ত্রিকের একটি ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি জানি না এই ঘটনাটি আপনাদের সামনে কতটুকু ভালোভাবে লিখে উপস্থাপন করতে পেরেছি, তবে বরাবরের মতোই চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে। আমার লেখা ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগলেই আমার কষ্ট সফল। আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমরা আজ 5,000 সদস্যের পরিবারে পৌঁছাতে সক্ষম হয়েছি। অতীত ও বর্তমানের ন্যায় আপনারা যদি আমাদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখেন, তাহলে আমাদের চ্যানেল 1 লক্ষের গড়দোড়ায় পৌঁছাতে বেশি দিন সময় লাগবে না। সবাইকে আমি ও আমার ভূতাট্টা টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের ঘটনাগুলো ভালো লাগলে একটি কমেন্ট করুন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ঘটনা লেখার উৎসাহ যোগায়। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, তবে হাজির হব অন্য কোনো নতুন ঘটনা নিয়ে। আমি আপনাদের ভালোবাসার একজন মানুষ ও ভূতাট্টার একজন অ্যাডমিন, মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার। ওয়াও আরাফাত ভাই, হোয়াট স্টোরি ভাই! সত্যি ভাই, আপনার কামব্যাকটা কিন্তু অসাধারণ হলো। মানে এত দুর্দান্ত একটা ঘটনার মাধ্যমে আবারও আপনি আমাদের মাঝে ব্যাক করলেন দীর্ঘ একটা সময় পর। সত্যি ভাই, অসাধারণ ছিল। আর গুরু জগন্নাথ তান্ত্রিকের ঘটনা তো সবসময় অনেক বেশি পছন্দ করি, ইভেন আমাদের শ্রোতা বন্ধুরাও অনেক বেশি পছন্দ করে। তো আজকে কিন্তু ধামাকাদার একটা ঘটনা আপনার মাধ্যমে আমরা শুনতে পেলাম। ধন্যবাদ আরাফাত ভাই এত সুন্দর করে ঘটনাটি গুছিয়ে লেখার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে আরাফাত ভাইয়ের আজকের গুরু জগন্নাথ তান্ত্রিকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে অনস এগেইন আরাফাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের ঘটনাগুলো শুনছিলেন। আমাদের কিন্তু স্পেশাল এপিসোড এখনো বাকি, মানে আপনাদেরকে 1 সপ্তাহ ব্যাপী বিশেষ ঘটনাগুলো উপহার দেওয়ার লক্ষ্যেই আমাদের এই 5,000 স্পেশালের আয়োজন। আজকে আপনারা গুরু জগন্নাথ তান্ত্রিকের ঘটনা শুনলেন, আগামীকালও কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটা ঘটনা অপেক্ষা করছে। এখন আর বলে ঘটনার আমেজটা নষ্ট করব না, আপনারা আমাদের কমিউনিটি পোস্ট দেখলেই বুঝে যাবেন আগামীকাল কার ঘটনা শুনতে যাচ্ছেন। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূতাট্টার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।